Assalamu alaikum everyone. I hope you all are doing well. Welcome to our online seminar on higher studies, organized by Research Learning Center. I'm Sadi Islam Trisha. I'll be your host for today's session. First of all, thank you everyone for joining us. If you are planning for higher studies abroad or just started to explore your options, this seminar is designed to give you valuable guidance and practical tips to help you on your journey. Today, we will cover some essential topics like applying for higher studies, test preparation, and finding scholarship. You will also hear from a PhD student in the USA who will share his experience and advice. Now, I'd like to take a moment to introduce our keynote speaker, Mr. Sajjad Mahmood, Department of Biomedical Sciences at the University of Kansas Medical Center in the USA. Sajjad Mahmood will share his journey, including how to apply and prepare for IELTS and what life is like as an international student in the USA. Thank you so much for being here with us today. Our today's agendas are our speaker will share his higher studies journey and application process, tips on GRE, IELTS, and other essential tips, scholarships, and funding options, question and answer session where you can ask your questions directly. Feel free to drop your question in the chat or raise your hand. We'll answer them during the question and answer session. Now, let's get started. I would like to invite our speaker, Mr. Sajjad Mahmood, to take over and share his experience. Mr. Sajjad Mahmood, the floor is yours. Assalamu alaikum. আমি সাজ্জাদ মাহমুদ। আমি দ্য ইউনিভার্সিটি অফ ক্যান্সাস মেডিকেল সেন্টার একজন পিএইচডি স্টুডেন্ট হিসেবে আছি। বাট এখানে আমি গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছি এবং আমি ফল 2024 যেটা না কিভাবে দায়িত্ব বিচার প্রসেস দেখতেছি। আচ্ছা, আমি গত বছর হচ্ছে পিএইচডি স্টুডেন্ট হিসেবে জয়েন করছি। তো আসলে প্রেজেন্টেশন শুরু করার আগে আমি কিছু ব্যাপার বলে নিতে চাই। সেটা হচ্ছে এই প্রেজেন্টেশনটা আসলে কাদের জন্য হেল্পফুল হবে আর কাদের জন্য আসলে অতটা হেল্পফুল হবে না। যারা বায়োলজিক্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পিএইচডির জন্য এপ্লাই করতে যাচ্ছেন এবং স্পেশালি ইউএসএতে, তাদের জন্য আশা করি এই প্রেজেন্টেশনটা অনেক বেশি হেল্পফুল হবে। বায়োলজিক্যাল সায়েন্স বলতে আমি বাংলাদেশের যে ডিপার্টমেন্টগুলো আছে যেমন হচ্ছে মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, তারপরে হচ্ছে ফার্মেসি, এই জাতীয় যে ডিপার্টমেন্ট দ্যাট ইনক্লুডস জুলজি, তারপরে হচ্ছে বটানি, এই জাতীয় ডিপার্টমেন্টগুলো থেকে যারা আসলে ইউএসএতে পিএইচডির জন্য স্পেসিফিক্যালি পিএইচডির জন্য এপ্লাই করতে যাচ্ছেন, তাদের জন্য আশা করি এই সেশনটা খুবই হেল্পফুল হবে। যারা আসলে সেলফ ফান্ডিং এ বা নিজের টাকায় ইউএসএতে এপ্লাই করতে যাচ্ছেন, তাদের জন্য এই সেশনটা খুব বেশি হেল্পফুল হবে না। কারণ আমি আসলে সেলফ ফান্ডেড স্টুডেন্ট হিসেবে কিভাবে আসতে হয় এই ব্যাপারে খুব একটা জানি না। আর যারা আসলে যদি কেউ ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে থেকে থাকেন, তাদের জন্য সাজেশনটা হেল্পফুল হবে। বাট এন্টায়ারলি পুরো প্রসেসটা আসলে আপনাদের সাথে নাও মিলতে পারে। সো এই হচ্ছে আমার ইন্ট্রোডাকশন। লেটস গেট স্টার্টেড। সো আমি আসলে পুরো প্রেজেন্টেশনটা এমনভাবে সাজাতে চেয়েছি যে যদি কেউ একটা আ স্টুডেন্ট হয় যার ইচ্ছা হচ্ছে ওকে এই বছর আমি এপ্লাই করব অথবা সামনের বছর আমি এপ্লাই করব। তাহলে পুরো অ্যাডমিশন প্রসেসটা আসলে কিভাবে অ্যাপ্রোচ করা উচিত? এই বিষয়ে আমি আসলে সিকোয়েন্স ওয়াইজ জিনিসটাকে সাজিয়েছি। রাদার দ্যান সেইং যে ইউএসএ অনেক ভালো, ইউএসএ তে এপ্লাই করলে দুনিয়া বদলায়া যাবে অথবা এরকম টাইপ কিছু, ওইরকম ভেগ টাইপ কথাবার্তা বললে আসলে কারো খুব একটা লাভ হয় না আমার মতে। সো আপনি যদি ইউএসএ তে পিএইচডির জন্য এপ্লাই করতে চান, আপনার সবার আগে যে কোয়েশ্চেনটা মাথায় আসবে সেটা হচ্ছে কোন ইউনিভার্সিটিতে এপ্লাই করব? আমি ইউনিভার্সিটি আসলে খুঁজে পাবো কোথায়? কারণ ইউএসএ এত বড় একটা দেশ, এটার মধ্যে পাবলিক ইউনিভার্সিটি আছে অ্যারাউন্ড 400 প্লাস। আর আপনি যদি প্রাইভেট এটার সাথে যোগ করতে চান তাহলে কয়েক হাজার। তো এতগুলো ইউনিভার্সিটির মধ্যে আসলে আমি ইউনিভার্সিটি খুঁজে কোথা থেকে পাবো? যে কোন ইউনিভার্সিটিতে আমি এপ্লাই করতে পারবো? এইটা হচ্ছে সবথেকে বড় কোয়েশ্চেন। সো আপনার পুরো অ্যাডমিশন জার্নিতে সবার আগে উদ্দেশ্য হবে হচ্ছে আপনার ইউনিভার্সিটি সিলেকশন করা। এবং ইউনিভার্সিটি সিলেকশন করার জন্য সবথেকে মানে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে একটা ওয়েবসাইটে যাওয়া যেটার নাম হচ্ছে ইউএস নিউজ। আপনি যদি গুগল করেন যে ইউএস নিউজ বেস্ট ইউএস ইউনিভার্সিটিস, তাহলে একটা লিঙ্ক আসবে এবং ওই লিঙ্কটা দেখতে অনেকটা এরকমই, যেহেতু আমি স্ক্রিনশটটা গতকাল নিছি। তো
এইখানে আপনি ইউএস এর পাবলিক ইউনিভার্সিটিগুলোর মধ্যে র‍্যাংকিং ওয়াইজ পুরো ইউনিভার্সিটির লিস্টটা পেয়ে যাবেন। এখান থেকে এবার হচ্ছে আপনি নিজের অনুযায়ী, নিজের প্রেফারেন্স অনুযায়ী, নিজের প্রোফাইল অনুযায়ী আপনি ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারবেন এবং সেগুলোকে আসলে সর্ট আউট করতে পারবেন। কিন্তু এটার একটা সমস্যা আছে। যেমন আপনি যখন ইউএস নিউজ পাবলিক ইউনিভার্সিটি র‍্যাংকিং বলে Google এ সার্চ দিবেন, তখন এই ওয়েবসাইটটা ইউএস এর সবগুলো ইউনিভার্সিটি র‍্যাংকিং ওয়াইজ আপনাকে দেখাবে। কিন্তু আপনি একটা বিষয় চিন্তা করেন যে ইউনিভার্সিটিটা বায়োলজিক্যাল সায়েন্স এর জন্য ভালো, নট নেসেসারিলি সেই ইউনিভার্সিটিটা ইঞ্জিনিয়ারিং এর জন্যও ভালো। তার মানে একটা ইউনিভার্সিটির সবগুলো ডিপার্টমেন্ট কিন্তু ইকুয়াল ভাবে ভালো হয় না। তো আপনি যদি বায়োলজিক্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হন, তাহলে আপনি সার্চ দিবেন হচ্ছে ইউএস নিউজ বায়োলজিক্যাল সায়েন্স র‍্যাংকিং। তাহলে যেটা আসবে সেটা হচ্ছে এমন ইউনিভার্সিটি র‍্যাংকিং গুলো আসবে যে ইউনিভার্সিটি গুলো বায়োলজিক্যাল সায়েন্স স্পেসিফিকলি ওই ফিল্ডের জন্য ভালো এবং আপনি যে লিস্টটা পাবেন সেই লিস্টটা আসলে আপনার ডিপার্টমেন্ট ওয়াইজ বা আপনার ডিপার্টমেন্ট অনুযায়ী র‍্যাংক করা। যেমন একটা ইউনিভার্সিটি, এমন অনেক ইউনিভার্সিটি আছে ধরেন ইঞ্জিনিয়ারিং এর জন্য সেটার র‍্যাংক হচ্ছে ইউএসএ তে ৩০। কিন্তু বায়োলজিক্যাল সায়েন্স এ আপনি যদি চেক করে দেখেন সেটার র‍্যাংক হয়তো ১০০ র পরে। আ ইউএসএর ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আসলে র‍্যাংকিংটা যে খুব বড় বিষয় আমি সেটাও বলব না। কিন্তু আ আপনার একটু মেক সিউর করতে হবে যে আপনি আসলে খুবই হাই প্রোফাইল জায়গাতে যদি এপ্লাই করে ফেলেন উইথ এ প্রোফাইল দ্যাট ইস বিলো এভারেজ, দেন আপনি আসলে আপনার টাইম আর এফোর্ট ২ টাই আসলে ওয়েস্ট করতেছেন। সো আমি যদি আমার একটু Google Chrome এ যাই, আ কেউ একজন আমাকে একটু কনফার্ম করবেন যে আমার Google Chrome কি দেখা যাচ্ছে কিনা? জি, দেখা যাচ্ছে। ওকে, আপনি যদি এখানে এভাবে সার্চ দেন যে ইউএস আ নিউজ বায়োলজিক্যাল সায়েন্স র‍্যাংকিং, আপনি এটা বলে যদি সার্চ দেন, আপনি দেখতে পারবেন বেস্ট বায়োলজিক্যাল সায়েন্স প্রোগ্রামস ইন আমেরিকা। এই র‍্যাংকিংটা আসবে। এখন আপনি যদি বায়োলজিক্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হন, তাহলে এই র‍্যাংকিংটা হচ্ছে এমন র‍্যাংকিং যেটাকে আপনি সবচেয়ে বেশি ট্রাস্ট করতে পারেন এবং যেটাকে আপনি ফলো করে আপনি কোন ইউনিভার্সিটিতে এপ্লাই করবেন ওই জিনিসটাকে সর্ট আউট করতে পারবেন। তো এই র‍্যাংকিংটাকে আপনি ফলো করতে পারেন। এখন এইখানে আরেকটা ট্রিক আছে। সেটা হচ্ছে আ এখানে ইউএস নিউজ এর ২ টা র‍্যাংকিং পাওয়া যায়। একটা হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স র‍্যাংকিং, আরেকটা হচ্ছে বায়োমেডিক্যাল সায়েন্স র‍্যাংকিং। আ নো সরি। এই যে আপনি দেখতে পারবেন যে ইউএস নিউজ ও বেস্ট মেডিকেল স্কুল র‍্যাংকিং। এই দোনোটার র‍্যাংকিংই অথবা এই ২ টা লিঙ্কই হচ্ছে আপনার জন্য সবথেকে ইম্পোর্টেন্ট অথবা সবথেকে গুরুত্বপূর্ণ। এই ২ টা র‍্যাংকিংকে ফলো করে আপনি যদি বায়োলজিক্যাল সায়েন্সের র‍্যাংকিং মানে সাবজেক্টের হয়ে থাকেন, তাহলে আপনারা ইউনিভার্সিটিটা সর্ট করতে পারবেন। এখন তাহলে এই ২ টার মধ্যে আসলে বেসিক ডিফারেন্স কি? একটা বায়োলজিক্যাল সায়েন্স, একটা বায়োমেডিক্যাল সায়েন্স। আ ইমাজিন করেন আপনি পিএইচডি করতেছেন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে। আর ইমাজিন করেন আপনি পিএইচডি করতেছেন হচ্ছে ঢাকা মেডিকেল থেকে। ২ জায়গা থেকেই আপনি বায়োমেডিক্যাল সায়েন্স এর উপর অথবা বায়োলজিক্যাল সায়েন্স এর রিলেটেড সাবজেক্টের উপর পিএইচডি করতেছেন। বাট ২ টা ইনস্টিটিউশনের কিন্তু ফাংশনালিটি, ২ টা ইনস্টিটিউশনের সবকিছু কারিকুলাম এভরিথিং ইস ডিফারেন্ট। সো প্রত্যেকটা, প্রত্যেকটা বলব না, বাট বড় ইউনিভার্সিটি যেগুলো আছে সবগুলারই একটা এডিশনাল উইং থাকে যেটা হচ্ছে তাদের মেডিকেল সাইড। সো যেমন ইউনিভার্সিটি অফ কানসাসে আছি। কিন্তু আমি আসলে টেকনিক্যালি ইউনিভার্সিটি অফ কানসাসের পার্ট। বাট ইউনিভার্সিটি অফ কানসাসের একটা সেপারেট উইং আছে যেটা হচ্ছে ওটাকে ওরা বলা হচ্ছে মেডিকেল সেন্টার। দ্যাট মিনস এই ইউনিভার্সিটির যে মেডিকেল পার্টটা ওইটাতে আমি আছি। কিন্তু অনেকে কিন্তু পিএইচডি করতেছে ইউনিভার্সিটি অফ কানসাসের উপর। সো আপনি যদি ক্লিনিক্যাল রিসার্চ এ ইন্টারেস্টেড হন, আপনার ইন্টারেস্টটা যদি ওরকম থাকে যে আমি একটা মেডিকেলের জায়গাতে হচ্ছে গিয়ে হচ্ছে পিএইচডি করব, দেন আপনি বায়োমেডিক্যাল সায়েন্স র‍্যাংকিংটা ফলো করতে পারেন। আর আপনার কাছে যদি মনে হয় যে না আমি একটা ইউনিভার্সিটিতে পিএইচডি করতে চাই, আমার একটা বিশাল বড় ক্যাম্পাস লাগবে। দেন আপনার জন্য বায়োলজিক্যাল সায়েন্স র‍্যাংকিংটাও মানে ফলো করতে পারেন। সো এই তো গেল হচ্ছে আমরা কিভাবে আসলে ইউনিভার্সিটি সিলেক্ট করব। ফার্স্ট প্রসেস। এট লিস্ট সিলেক্টের আগে হচ্ছে যে আমরা আসলে ইউনিভার্সিটিগুলো খুঁজে কোত্থেকে পাবো? সেটা হচ্ছে এই ইউএস নিউজ র‍্যাংকিং এর মাধ্যমে অথবা লিঙ্কের মাধ্যমে। ওকে, সো আমরা ধরে নিচ্ছি যে আমরা এখন ইউনিভার্সিটি সিলেকশন হয়ে গেছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রোগ্রাম কিভাবে সিলেক্ট করব।
ওই ওই ইউনিভার্সিটির কোন ডিপার্টমেন্টে কোন প্রোগ্রামে আমি এপ্লাই করব, এটা আসলে আমি কিভাবে খুঁজে বের করতে পারি? এটারও খুব ইজি একটা ওয়ে আছে। সেটা হচ্ছে আমি আমারটা দিয়ে দেখাই। সেটা হচ্ছে আপনি যদি ধরেন আপনি ডিসাইড করলেন যে আপনি ইউনিভার্সিটি অফ কানসাস যেটাতে আমি আছি, সেটাতে এপ্লাই করবেন। তাহলে আপনি সিম্পলি গুগলে গিয়ে টাইপ করবেন হচ্ছে বায়োমেডিক্যাল, সবসময় সেম কোডই ইউজ করেন বা বায়োমেডিক্যাল অথবা বায়োলজিক্যাল সায়েন্স পিএইচডি, এই লেখাটা কমন থাকবে। বায়োমেডিক্যাল অথবা বায়োলজিক্যাল সায়েন্স পিএইচডি এই কথাটা কমন থাকবে। তারপরে আপনি জাস্ট জাস্ট যে ইউনিভার্সিটির প্রোগ্রাম খুঁজতেছেন ওইটার নাম লাগায় দিবেন। তো আমার ইউনিভার্সিটির শর্ট ফর্ম হচ্ছে কেইউএমসি। সো আমি যদি কেইউএমসি দেই তাহলে দেখেন ১ম লিঙ্ক যেটা পপ আপ করলো এটাই হচ্ছে আমার ইউনিভার্সিটির আমার সাবজেক্টের পিএইচডি প্রোগ্রাম। সো এইভাবে আসলে আপনি ওই প্রত্যেকটা স্পেসিফিক ইউনিভার্সিটির বায়োমেডিক্যাল অথবা বায়োলজিক্যাল সায়েন্সের অথবা আপনি যেই ডিপার্টমেন্ট থেকে আন্ডারগ্রেড করছেন, ওই ডিপার্টমেন্ট রিলেটেড আ পিএইচডি প্রোগ্রামটা খুঁজে বের করা যায় খুব ইজিলি একটা Google সার্চের মাধ্যমে। সো এই ধরেন আপনি এখন প্রোগ্রাম পেয়ে গেছেন। এখন আপনার কাজ কি হবে? এখন আপনার সবার আগে যে কাজটা হবে সেটা হচ্ছে আ এমন একটা ট্যাব খুঁজে বের করা যেমন যেখানে এপ্লাই নাও অথবা অ্যাডমিশন ক্রাইটেরিয়া দেওয়া আছে। সো এই লিঙ্কে যখন আপনি ক্লিক করবেন, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এরকম একটা ট্যাব প্রত্যেকটা প্রোগ্রামের ওয়েবসাইট এরকম একটা ট্যাব থাকবেই মাস্ট। সো ওই ট্যাবে গেলে আপনি আসলে পুরো ডিটেইলস পেয়ে যাবেন যে কিভাবে এপ্লাই করতে হয়, ওদের অ্যাপ্লিকেশন শুরু হয় কবে থেকে। যেমন আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে অক্টোবর। প্রত্যেক বছরে অক্টোবরের 1st থেকে। এই অ্যাপ্লিকেশন করার ডেডলাইন কবে? যেমন ডিসেম্বর 1। সো ডিসেম্বর 1 আসলে বায়োলজিক্যাল সায়েন্স অথবা বায়োমেডিক্যাল সায়েন্সে যারা পিএইচডির জন্য এপ্লাই করবেন তাদের জন্য সবথেকে ইম্পোর্টেন্ট একটা ডেট। কারণ অলমোস্ট আমার রিসার্চের অনুযায়ী অথবা আমি যতটুকু ঘাটাইছি সেটা হচ্ছে অলমোস্ট 90% টু 95% ইউনিভার্সিটি ডেডলাইন ডিসেম্বর 1 এর মধ্যে ক্লোজ হয়ে যায়। সো এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে যে আপনার অ্যাডমিশন শুরু হচ্ছে কবে থেকে বা অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে কবে থেকে আর অ্যাপ্লিকেশন শেষ হচ্ছে কবে থেকে। সো আপনি এই বিষয়ে দেখতে পারবেন, ডেডলাইন সম্পর্কে আইডিয়া পাবেন। তারপরে আপনি দেখবেন যে আসলে এখানে পিএইচডিতে এপ্লাই করার জন্য কোন বিষয়ে অনার্স থাকলে তারা প্রেফার্ড করে। যেমন আপনি বলবে যেকোনো ধরনের বায়োলজিক্যাল সায়েন্স অথবা আপনি ফিজিক্স থেকেও যদি অনার্স করেন আপনি এই প্রোগ্রামে এপ্লাই করতে পারবেন। এই বিষয়টাতে ইউএসএ আসলে আমার কাছে মনে হইছে অন্যান্য যেকোনো দেশের থেকে এট লিস্ট বাংলাদেশ থেকে তো বেস্টই। কারণ সেটা হচ্ছে ওরা আসলে আপনি কোন বিষয়ে অনার্স করছেন ওইটা থেকে বেশি বদার্ড না। অত বদার্ড না। ওরা মেইনলি বদার্ড হচ্ছে আপনার ইন্টারেস্টটা কোন দিকে এবং আপনার ফিউচার ইন্টারেস্টের সাথে আসলে ওদের প্রোগ্রামের যে গোল ওটাকে অ্যালাইন করে কিনা। সো এই বিষয়ে আপনি পড়বেন। অ্যাপ্লিকেশনের যত হাবিজাবি যে অ্যাপ্লিকেশন ফি কত $60, অ্যাপ্লিকেশনের জন্য জিআরই কত লাগে, টোফেল লাগবে কিনা, জিআরই লাগবে কিনা, এই জাতীয় যত ইনফরমেশন আছে সব আপনারা এই প্রোগ্রামের মধ্যে পেয়ে যাবেন। এখন আপনি তাহলে ইউনিভার্সিটির সিলেকশনের প্রসেস দেখলেন এবং এরপরে আপনি দেখলেন আসলে প্রোগ্রাম কিভাবে সিলেক্ট করা যায়। তো প্রোগ্রাম সিলেকশনের ক্ষেত্রে আমি বলব ২ টা বিষয় একেবারে মানে খুব ইম্পোর্টেন্স দিয়ে মাথায় রাখতে। সেটা হচ্ছে এই বিষয়টা খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে প্রোগ্রামটা কি সেন্ট্রাল ফান্ডেড কিনা অথবা প্রোগ্রামটার ফান্ডিংটা কি প্রফেসরের মাধ্যমে আসবে কিনা। এটা বলতে আমি আসলে কি বোঝাচ্ছি? পিএইচডি প্রোগ্রামগুলোতে আসলে ওরা যেভাবে স্টুডেন্ট নেয় সেটা হচ্ছে ২ টা ক্রাইটেরিয়াতে স্টুডেন্ট নেয়। একটা হচ্ছে আপনাকে কোন একটা ওই ইউনিভার্সিটির ওই প্রোগ্রামের কোন একটা স্পেসিফিক প্রফেসর আপনাকে নিজে তার অধীনে ফান্ড করে ইউএসএ তে নিয়ে আসবে। এটাকে আমরা বলি প্রফেসর ফান্ডিং। আরেকটা হচ্ছে আপনার কোন প্রফেসরের সাথে কনট্যাক্ট করা লাগবে না। আপনি জাস্ট নরমাল প্রসিডিউর ওরা যে প্রসিডিউর গুলো বলছে ওয়েবসাইটে ওই প্রসিডিউর গুলো দেখে আপনি হচ্ছে এপ্লাই করবেন। তারপরে ওরা ধরেন ১০০ জন এপ্লাই করছে। ওরা সবার অ্যাপ্লিকেশনের যত ডকুমেন্টস আছে সব চেক করবে। সব ডকুমেন্ট চেক করার পর ওরা হচ্ছে ঐখান থেকে ধরেন ২০ জনকে ইন্টারভিউতে ডাকবে। ২০ জনকে ইন্টারভিউ নেওয়ার পর আল্টিমেটলি ধরেন ১০ জনকে ওরা পিএইচডি স্টুডেন্ট হিসেবে ফান্ডিং দিয়ে নিয়ে আসবে। সো এটাকে আমি বলেছি সেন্ট্রাল ফান্ডিং। আর আরেকটা হচ্ছে আপনি ইউনিভার্সিটিতে এপ্লাই করার আগে ওই ইউনিভার্সিটির ওয়েবসাইট ঘেঁটে ওইখানে যে টিচারদের যে লিস্ট আছে বা ফ্যাকাল্টি লিস্ট আছে ওইখান থেকে আপনি স্পেসিফিক ফ্যাকাল্টিকে খুঁজে বের করবেন। যার রিসার্চ আপনার ভালো লাগছে। তাকে আপনি ইমেইল দিবেন, তার সাথে কনভারসেশন আগাবে এবং ধরেন সে আপনাকে মিটিং এ ডাকবে। এরকম করে দেখা গেল যে না সে বলতেছে যে, "আমি চাচ্ছি তুমি আমার ল্যাবে জয়েন করো।" তখন ওই প্রফেসর ইউনিভার্সিটিতে
আ যে প্রোগ্রাম আছে তাদের সাথে কনট্যাক্ট করবে যে আমি ওই স্টুডেন্টটাকে আনতে চাচ্ছি। তখন আপনি যখন নরমাল প্রসিডিউর মেনে এপ্লাই করবেন, তখন আপনার অ্যাকসেপ্টেন্স যদি হয়, তখন আপনি যে পিএইচডি স্টুডেন্টটা হবে সেটা হচ্ছে আপনি আসলেন হচ্ছে প্রফেসরের থ্রুতে। সো এই ২ টা প্রসেস মেইনটেইন করে সাধারণত আ ইউএসএ তে পিএইচডি প্রোগ্রামে বায়োলজিক্যাল সায়েন্স এর স্টুডেন্ট নেয়া হয়। এখন আপনি এপ্লাই এর সময় আপনি যখন প্রোগ্রাম সিলেক্ট করবেন, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। সেটা হচ্ছে এই প্রোগ্রামটা কি সেন্ট্রালি ফান্ডিং দিচ্ছে নাকি এখানে প্রফেসরকে ইমেইল দেয়া লাগে? ধরেন একটা একটা প্রোগ্রামে প্রফেসরকে ইমেইল দেয়ার মাধ্যমে হচ্ছে আ অ্যাডমিশন হয়। তা আপনি ওইখানে কোনো প্রফেসরের সাথে কনট্যাক্ট করেন নাই। ডিরেক্ট আপনি সেন্ট্রালি এপ্লাই করে দিছেন। যেহেতু কোনো প্রফেসরের সাথে আপনি কনট্যাক্ট করেন নাই, তার মানে কেউ তো আপনার নামে গিয়ে ওইখানে রেকমেন্ড করবে না। যার ফলে আসলে আপনার অ্যাডমিশন হওয়ার চান্স খুবই কমে গেল। সো এই বিষয়টা একটু বুঝার চেষ্টা করবেন এবং সাধারণত ওদের যে ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটের মধ্যে খুব ক্লিয়ারলি বলা থাকে যে আ তোমরা প্রফেসরকে কনট্যাক্ট করো অথবা যদি কিছু এরকম কিছু না বলা থাকে তাহলে ধরে নেওয়া যায় যে আ এটা একটা সেন্ট্রালি ফান্ডেড প্রোগ্রাম। এরপরও আপনাদের যদি ধরেন কনফিউশন থাকে যে আপনি আসলে বুঝতেছেন না যে এই প্রোগ্রামটা কি সেন্ট্রালি ফান্ডেড নাকি এই প্রোগ্রামটা কি প্রফেসরের মাধ্যমে এখানে স্টুডেন্ট নেয়া হয়। তাহলে আপনি যেটা সিম্পলি করতে পারবেন সেটা হচ্ছে প্রোগ্রামের কনট্যাক্ট ইনফরমেশন এ যে সেকশনটা আছে সেখানে যাবেন। সেখানে গিয়ে যাদের ইমেইল দেয়া আছে তাদের মধ্যে থেকে যেকোনো একজনকে সুন্দর করে ইমেইল দিয়ে জিজ্ঞাসা করবেন যে, "আমি আসলে বুঝতেছি না যে তোমরা কিভাবে স্টুডেন্ট নাও?" তাহলে ওরা আপনাকে দেখবেন যে রিপ্লাই দিয়ে দিছে যে, "আমরা এইভাবে স্টুডেন্ট নেই।" ওকে। সো আপনি ধরেন আপনি সিলেক্ট করলেন যে ইউনিভার্সিটি অফ কানসাস মেডিকেল সেন্টারে আপনি এপ্লাই করতেছেন। তাহলে এর পরের স্টেপ আপনার কি হবে? এই জিনিসটাকে আমি খুব বেশি ইম্পোর্টেন্স দেই সেটা হচ্ছে একটা এক্সেল ফাইল মেইনটেইন করা। তো একটা এক্সেল ফাইল মেইনটেইন করাটাকে আমি ইম্পোর্টেন্স দেই। কারণটা হচ্ছে আপনার পুরা অ্যাডমিশনের জার্নিটা কতটা স্মুথ হবে অথবা পুরা আপনার অ্যাপ্লিকেশনের প্রসেসটা কতটা স্মুথ হবে এটা আসলে ডিপেন্ড করে আপনার পুরো জিনিসটা কতটা সুন্দর করে অর্গানাইজ করা আছে। আপনি সেটা করবেন, একটা ইউনিভার্সিটি আপনি সিলেক্ট করলেন। এবার আপনার কাজ হবে এরকম মানে এটা হচ্ছে আমার একটা এক্সেল ফাইল। আপনি চাইলে ডিফারেন্ট বানাইতে পারেন। যে একটা সুন্দর এক্সেল ফাইল খুলে ফেলা, যেখানে আপনি কি করবেন? ইউনিভার্সিটির নামটা একটা কলামে দিয়ে দিবেন। আপনি চাইলে র‍্যাংকিং দিতে পারেন। দিস ইস নট নেসেসারি যে মেডিকেল র‍্যাংকিং এ কত আছে ইউএসএ তে, বায়োলজিক্যাল সায়েন্স র‍্যাংকিং এ ইউনিভার্সিটিতে কত আছে। এরপর আপনি প্রোগ্রামের নামটা লিখবেন এখানে সুন্দর করে যে আপনার যেন পরবর্তীতে আপনি যখন মানে অ্যাকচুয়ালি এপ্লাই করবেন তো আপনার মাথায় যেন তখন কনফিউশন না থাকে যে আমি আসলে কোন প্রোগ্রামে জানি এপ্লাই করতেছি। আপনি প্রোগ্রামের নামটা এখানে লিখে রাখবেন। প্রোগ্রামটার ডিরেক্ট ইউআরএল লিঙ্ক আপনি দিয়ে রাখবেন যাতে আপনার আর পরবর্তীতে ওইখানে গিয়ে খুঁজা না লাগে যে আপনি কোন সাইটে গিয়ে ইনফরমেশন পাইছেন। ডিরেক্ট লিঙ্ক দিয়ে রাখবেন। প্রোগ্রাম পড়ে খুব ভালো করে বুঝবেন যে ওইখানে কি জিআরই লাগে কিনা। যদি লাগে তাহলে ইয়েস লিখবেন নাহলে নো লিখবেন। আইএলটিএস স্কোর কত চাইছে ওই বিষয়টা দেখবেন। অ্যাপ্লিকেশন ফি আছে কিনা। যদি অ্যাপ্লিকেশন ফি থাকে সেটা কত ওইটা দেখবেন। এরপরে আপনি হচ্ছে ডেডলাইনটা কবে? মোস্ট ইম্পোর্টেন্ট থিং ডেডলাইন কবে? কারণ আপনি যদি ডেডলাইনের পরে এপ্লাই করেন অথবা ডেডলাইনের পরে হচ্ছে আপনি মোস্ট প্রবাবলি মেক্সিমাম জায়গায় এপ্লাই করতে পারবেন না। আর যদি এপ্লাই করেনও তাহলে ডেডলাইনের আগে যারা এপ্লাই করছে তাদেরকে আসলে কনসিডার করে। তারপরে যদি স্লট বাকি থাকে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার টার্ন আসবে। সো এটা ভেরি ইম্পোর্টেন্ট ডেডলাইন কবে? আরেকটা মোস্ট ইম্পোর্টেন্ট হচ্ছে আমি যেটা করতাম সেটা হচ্ছে আমি লিখে রাখতাম যে এই প্রোগ্রামটা কি আসলে সেন্ট্রালি ফান্ডিং দেয় নাকি এখানে আমার ইমেইল দেয়া লাগবে? আর মেইল দিলে আমি সেটাতে মার্ক করে রাখতাম। যদি আসলে মেইল দেয়া লাগে, তার মানে আসলে আমার ওইখানে প্রফেসরদের ইমেইল দিতে হবে। ওখানে আমার ডিরেক্ট এপ্লাই করে লাভ নাই। সো এই জিনিসটা লিখে রাখবেন। আর আপনি চাইলে ওইখানে কনট্যাক্ট ইনফরমেশন এর যে ইমেইলটা আছে সেটাও রাখতে পারেন। সো আপনি যখন ওয়ান বাই ওয়ান ইউনিভার্সিটি সিলেক্ট করবেন, ইউনিভার্সিটির পর প্রোগ্রাম সিলেক্ট করবেন, প্রোগ্রামের সব ডিটেইলস পড়বেন এবং জিনিসগুলোকে আপনার যদি মনে হয় যে না এই প্রোগ্রামটা ভালো লাগছে আমার কাছে, এখানে রিসার্চ আমার কাছে পছন্দ হইছে, তাহলে আমি এটাকে আমার এক্সেলে দিয়ে রাখবো। এই এক্সেলটা আপনার প্রাথমিক পর্যায়ে অনেক বড় হবে। কারণ ইউএসএ ইউনিভার্সিটি আছে ৪০০ আপনি প্রাথমিক পর্যায়ে ১০০-১৫০ প্রোগ্রাম এখানে সিলেক্ট করেন। তারপরে আস্তে, আস্তে আপনার বাজেট অনুযায়ী কারণ প্রত্যেকটা জায়গাতে তো এপ্লাই করতে আসলে টাকা লাগে মেক্সিমাম জায়গাতেই। সো আপনার বাজেট অনুযায়ী, আপনার প্রোফাইল অনুযায়ী আপনি হচ্ছে এই এক্সেলটাকে ছোট করবেন। কাট ডাউন করতে, করতে আপনি ১০ টা ইউনিভার্সিটি ৫ টা ২ টা যেটা আপনার এফোর্ড করতে পারেন, সেখানে আপনি এপ্লাই করবেন। সো এই জিনিসটা হচ্ছে আপনি কিভাবে আসলে প্রোগ্রামটাকে সিলেক্ট করবেন তার একটা মানে বেসিক গাইডলাইন। আমি আসলে যে জিনিসটা যেভাবে করছি। ওকে। সো এখন একটা ইম্পোর্টেন্ট কথা সেটা এইজন্যই আমি প্রেজেন্টেশনের শুরুতে বলছিলাম যে আমার প্রেজেন্টেশনটা আসলে কাদের জন্য বেশি রেলেভেন্ট হবে। যেহেতু আমি নিজে মাইক্রোবায়োলজি থেকে অনার্স করছি এবং বায়োমেডিক্যাল সায়েন্স প্রোগ্রামে আছি। সো
সেন্ট্রাল ফান্ডিং আমাদের ডোমেইনে বায়োলজিক্যাল সায়েন্সে আমার নিজের এক্সপ্লোরেশনে আমি যতটুকু বুঝতে পারছি সেটা হচ্ছে অলমোস্ট 90% ইউনিভার্সিটি এখন আর প্রফেসরকে ইমেইল করতে বলে না। তারা বলে যে আমাদের ইউনিভার্সিটি এখন সেন্ট্রালি ফান্ডিং দেয়। সো আমাদের এই ক্ষেত্রে প্রফেসরকে ইমেইল দিয়ে আপনি যদি ১০ টা ইউনিভার্সিটি প্রোগ্রাম দেখেন, আমি হলফ করে বলতে পারি আপনি ১০ টার মধ্যে এটলিস্ট ৮ থেকে ৯ টায় পাবেন যেখানে আপনার প্রফেসরকে ইমেইল দেয়াই লাগবে না। আপনার ডিরেক্ট এপ্লাই করতে হবে এবং আপনার যদি ফান্ডিং হয় সেটা সেন্ট্রাল ফান্ডিং হবে ইন্টারভিউর মাধ্যমে। সো এই বিষয়টাকে ওই যে যারা আসলে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড আছে, আমি আসলে অতটা জানি না। বাট আমার কাছে মনে হয় জিনিসটা উল্টা। কারণ ওইখানে আমি দেখি যে অনেকে মেক্সিমামই আসলে ইমেইল দিয়ে ফান্ডিংটা পায়। বাট আমার কাছে মনে হইছে বায়োলজিক্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আপনি যদি ১০ টা ইউনিভার্সিটিতে খুঁজেন ৮ থেকে ৯ টায় পাবেন যেখানে আসলে ইমেইল দেয়া লাগে না। ডিরেক্ট সেন্ট্রালি ফান্ডিং হয়। এবং আমার ফান্ডিংও সেন্ট্রালি হইছে। ওকে। এবার আপনি তাহলে ইউনিভার্সিটি কিভাবে কোথা থেকে খুঁজে বের করতে হয় সেটা দেখলেন। প্রোগ্রামগুলোকে কিভাবে সর্ট আউট করতে হয়, একটা অর্গানাইজ ভাবে একটা এক্সেল ফাইল মেইনটেইন করতে হয় সেটাও দেখলেন। এরপরে আপনার যে প্রশ্নগুলো আসবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন আপনি করবেন। অ্যাপ্লিকেশনের জন্য আসলে বেসিক কি ডকুমেন্ট লাগে? সবগুলো ইউনিভার্সিটিতেই মোর অর লেস আপনার একই ডকুমেন্ট লাগে, একই জিনিস লাগে। সো ফার্স্ট যেটা লাগবে আপনার সেটা হচ্ছে একটা সিভি লাগবে আপনার। সো আপনার যদি একটা সিভি লাগে তো সিভি বানানোর ক্ষেত্রে আমার কিছু গাইডলাইন আছে। সেটা আপনি ফলো করলেও করতে পারেন। সেটা হচ্ছে ইউএসএ তে অ্যাপ্লিকেশনের জন্য আসলে যে ধরনের সিভি আসলে ওরা প্রেফার করে, সেটা আমরা বাংলাদেশে বসে আমাদের বিভিন্ন জবের জন্য যে এপ্লাই করি, ওই সিভি থেকে ইটস লট অফ মানে অনেক ডিফারেন্ট। এটা এটা সাধারণ না। কারণ আমরা আসলে বাংলাদেশে যেটা চেষ্টা করি সেটা হচ্ছে সিভিটাতে একটা ছবি দেয়া, তারপরে সিভির মধ্যে বিভিন্ন কালার ইউজ করা। কিন্তু আমার কাছে মনে হয়েছে ইউএসএ তে আমি মানে যে ভালো যাদের সিভি দেখছি, ওইসব জিনিস তারা এভয়েড করে। সো আপনি এই ক্ষেত্রে একটা ইম্পোর্টেন্ট রিসোর্স হইতে পারে, আমি বের করে রাখছিলাম। সেটা হচ্ছে এই সিভিটা যদি আপনি দেখেন, এটা হচ্ছে এমন সিভি আপনি বানাবেন না। এই সিভিটা আমার কাছে মনে হয়েছে ইউএসএ তে অত অ্যাকসেপ্টেবল না। এবং বাংলাদেশে আমার কাছে মনে হয় মেক্সিমাম মানুষের সিভি দেখতে এরকম। একটা ছবি থাকে, বিভিন্ন কালার থাকে এবং আদার্স জিনিস। তাহলে প্রশ্ন হচ্ছে কিরকম সিভি বানাবো? সেটার জন্য আমার কাছে মনে হয়েছে এই রিসোর্সটা খুবই ইম্পোর্টেন্ট। এটা হার্ভার্ড ইউনিভার্সিটির একটা পিডিএফ। আ রেজাউল ভাই বললে আমি এটা লিঙ্ক দিয়ে দিব। এটা আপনি গ্রুপে পোস্ট করে দিতে পারেন। সেখানে একটা ভালো সিভি কিভাবে লেখা যায়, একটা সিভির মধ্যে কিরকম ওয়ার্ড থাকবে সবকিছু দেয়া আছে এবং ১০ থেকে ১৫ টা সিভির আসলে মানে টেমপ্লেট দেয়া আছে যে এরকম এবং প্রত্যেকটা সিভি মেক্সিমাম দেখবেন আপনি যে ইউএস ইউনিভার্সিটির প্রফেসরদের সিভি দেখেন আপনি যদি খেয়াল করে, সিভি গুলোর মধ্যে কোনো কালার নাই, কোনো ছবি নাই, কিচ্ছু নাই। জাস্ট টেক্সট, প্লেইন টেক্সট এবং ইউএসএ তে আসলে ওরা এরকম সিভি আসলে প্রেফার করে। সো সিভিটা চেষ্টা করবেন এরকম ফরম্যাটে মেইনটেইন করতে। আমি যদি আপনাদের আমার সিভিটা দেখাই, সো আমিও চেষ্টা করছিলাম আমার সিভিটাকে এইভাবেই অর্গানাইজ করতে। যে যাতে কোনো কালার না থাকে, ছবি না থাকে এবং নরমাল না থাকে। আর সিভি বানানোর ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন সেটা হচ্ছে সিভির সেকশন গুলাকে আপনার যে স্ট্রং জোন সেগুলাকে সিভির ১ম এ দিবেন। যেমন যদি আপনার ভালো পাবলিকেশন থাকে, তাহলে আমি প্রেফার করব আপনার ১ম এ সিভি ১ম এ থাকবে আপনার নাম, তারপরে থাকবে আপনার সিজিপিএ। ওকে, আপনার সিজিপিএ যদি মানে ভালো হয়, দেন ১ম এ সিজিপিএ দিয়েন। কিন্তু ধরেন আপনার সিজিপিএ মোটামুটি কিন্তু আপনার ভালো পাবলিকেশন আছে, তাহলে আপনি শুরু করবেন পাবলিকেশন দিয়ে। কারণ একটা সিভি মেক্সিমাম ২ পেজ লং হবে। ২ পেজের বেশি তো যাবেনই না। ১ থেকে ১.৫ পেজে শেষ করতে পারলে ভেরি গুড। সো এত শর্ট আর কনসাইজ জায়গাতে আপনার যেই জিনিসটা স্ট্রং জোন সেটা থাকবে ১ম এ। আস্তে পেছনে। এমন কোনো নিয়ম নাই যে ১ম এ সিজিপিএ দিতে হবে অথবা ১ম এই ওয়ার্ক এক্সপেরিয়েন্স দিতে হবে এরকম কোনো নিয়ম নাই। আপনার যেটা সবথেকে স্ট্রং সেটা ১ম এ দিবেন। তারপরে স্ট্রং যেটা সেটা দিবেন। এরকম করে পুরো সিভিটাকে অর্গানাইজ করবেন। এবং আমি যে ফরমেটটা দেখাইছি চাইলে ওই ফরমেটটা ফলো করতে পারেন। আমার কাছে মনে হইছে ওইটা খুব ইম্পোর্টেন্ট। দ্বিতীয় আপনার আরেকটা ডকুমেন্ট লাগবে যেটাকে ওরা বলে হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস বা এসওপি। স্টেটমেন্ট অফ পারপাস কি? এটা হচ্ছে একটা ১ থেকে ২ পেজের ডকুমেন্ট, নরমাল প্লেইন টেক্সট ডকুমেন্ট যেখানে আপনি আসলে কেন পিএইচডি করতে চান, আপনি এখন পর্যন্ত লাইফে কি করছেন এবং আপনার ফিউচার গোল কি? এই জাতীয় যে পুরো জিনিসটা বেসিক্যালি আপনার লাইফ স্টোরি should be written in 2 pages maximum. সো
এটা আমার কাছে মনে হয়েছে পুরা অ্যাপ্লিকেশন প্রসেসের সবথেকে ইম্পোর্টেন্ট ডকুমেন্ট। এই একটা ডকুমেন্ট দিয়ে আপনি আপনার লো সিজিপিএ, আপনার ল্যাক অফ পাবলিকেশনস, আদার্স যতগুলো ল্যাকিং আছে প্রোফাইলে সেটাকে আপনি কভার দিতে পারবেন যদি আপনি একটা ভালো এসওপি লেখা শিখতে পারেন। কারণ একটা এসওপি আসলে ডিটারমাইন করে যে আপনি আসলে ফিউচার গোল নিয়ে কতটা বেশি ফোকাসড। আপনার লাইফে আপনি এখন পর্যন্ত যা পড়ালেখা করছেন এবং ফিউচারে সামনে ৮-১০ বছর যা পড়তে চাচ্ছেন, সেটা কতটা ইনটেনশনাল আর কতটা হচ্ছে অন্য সবাই পিএইচডি এপ্লাই করতেছে আমিও এপ্লাই করব। রাদার দ্যান নো আমি আসলে রিসার্চ করতে চাই। আমি কতটা বেশি ডিটারমাইন্ড এই সবগুলো জিনিস আপনি আসলে আপনার এসওপিতে তুলে ধরতে পারবেন। সো এসওপি লেখার ক্ষেত্রে আমার একটা সাজেশন হচ্ছে আপনি যদি পিএইচডি প্রোগ্রামে এপ্লাই করেন, সো আপনার একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনি যদি পিএইচডি প্রোগ্রামে এপ্লাই করে দেখেন তাহলে আপনার প্রাইমারি জব হচ্ছে রিসার্চ করা। তার মানে পিএইচডিতে ওরা স্টুডেন্ট যারা নিচ্ছে তারা ওরা রিসার্চার খুঁজতেছে। ওরা এমন কাউকে খুঁজতেছে না যারা ৩-৪ বছর ধরে খুব হাই সিজিপিএ বাট কোনো ধরনের রিসার্চ কিচ্ছু করে নাই। তার সিজিপিএ খুব হাই। কিন্তু সে কোনো রিসার্চের সাথে মানে সম্পৃক্তই না। সো ওই ধরনের মানুষরা ওরা আসলে খুঁজতেছে না। সো ঠিক আছে যে আপনার সিজিপিএ ভালো থাকতে পারে। বাট আপনার এসওপিটা এখন এসওপি ২ ধরন মানুষ ২ ভাবে লেখে। একটা লেখে হচ্ছে রিসার্চ ফোকাস যে আমি জাস্ট আমার রিসার্চ সম্পর্কে লিখবো এবং আমার লাইফের কাহিনী কম লিখবো। আমি ওইটাকে প্রেফার করি। কারণ আপনাকে নিবে রিসার্চের জন্য। সো আপনার এসওপিতে আপনি নিজের লাইফ স্টোরি তো দিবেনই যে আমি অমুক, আমি ওখান থেকে অনার্স করছি। আমার লাইফে আমার গোল এইটা, এটা, সেটা। এটা তো থাকবেই। বাট আপনার এসওপির মেইন ফোকাস থাকবে আপনার রিসার্চ নিয়ে। আপনি আপনার লাইফে যেই প্রজেক্টগুলো করছেন অথবা যেখানের সাথে আপনি ইনভলভ ছিলেন, সেগুলার ওই প্রজেক্টগুলোকে প্রজেক্টের টাইটেল কি? প্রজেক্টে আপনি কি কাজ করছেন? আপনার কন্ট্রিবিউশন কি? আপনি প্রজেক্টটা কি চ্যালেঞ্জ ফেস করছেন? অ্যান্ড কি টেকনিক ইউজ করছেন? কি নতুন টেকনিক আপনি শিখছেন ওই প্রজেক্টটাতে? এবং আল্টিমেটলি ওই প্রজেক্টটার অবস্থা কি? ওটা কি কোথাও পাবলিশ হইছে? নাকি ওইটাকে আপনারা এখনো ম্যানুস্ক্রিপ্ট রেডি করতেছেন? নাকি ওই প্রজেক্ট একটা অনগোয়িং? এরকম করে মানে খুবই ডিটেইলসে খুবই অর্গানাইজড ভাবে আপনাদের রিসার্চ প্রজেক্টগুলো এসওপিতে লিখবেন। মানে আমার কাছে মনে হইছে লাইফ স্টোরি দিয়েও আসলে এসওপি সম্ভব। বাট আপনাকে যেহেতু নিবে রিসার্চের জন্য, তো আপনার এসওপি যতটা বেশি রিসার্চ ফোকাস হবে, তত আপনার অ্যাকসেপ্টেন্স এর চান্স বেশি। ওকে। সো সিভি বানাইতে আপনার এফোর্ট লাগবে। আ স্টেটমেন্ট অফ পারপাস বানাইতেও আপনার মোটামুটি ভালো রিসার্চ করতে হবে। ওকে, স্টেটমেন্ট অফ পারপাস এর কিছু স্যাম্পল যদি আপনারা চান, তাহলে নেক্সট অফ ইউএসএ বলে একটা গ্রুপ আছে ফেসবুকে। ওই গ্রুপের ফাইল সেকশনে যাবেন। ওই গ্রুপের ফাইল সেকশনে গেলে আপনি মিনিমাম ১৫-২০ টা ভালো এসওপি পাবেন। ওগুলো সব ডাউনলোড করে ফেলে ওগুলো পড়ে দেখতে পারেন যে কিভাবে এসওপিটা লেখে। তারপরে আপনি আপনার নিজের এসওপির দিকে আগাইতে পারেন। ওকে। ৩ নাম্বারটা যেটা আপনার একটা ডকুমেন্ট লাগবে সেটা হচ্ছে আপনার অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট লাগবে। এখন এখানে তো আপনার এফোর্ট এর কিছু নাই। আপনি অনার্স যেভাবে করছেন আপনি জাস্ট সুন্দর করে আপনার ইউনিভার্সিটির ওই রেজিস্ট্রার অফিসে গিয়ে আপনার ট্রান্সক্রিপ্টটা তুলে রাখবেন। ট্রান্সক্রিপ্টটার একটা স্ক্যান করে একটা পিডিএফ কপি রাখবেন যে এটা যেন আপনি যেখানে এপ্লাই করবেন এখানে আপনি সাবমিট করতে পারবেন। কিন্তু ট্রান্সক্রিপ্টের ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন যে প্রোগ্রামটা আপনি এপ্লাই করতেছেন, সে প্রোগ্রামে কি ক্রেডেনশিয়াল ইভ্যালুয়েশন লাগে কিনা? হোয়াট ইস দিস? কিছু ইউনিভার্সিটি আছে যারা আপনার বাংলাদেশে ধরেন আমি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে অনার্স করছি। আমার একটা ট্রান্সক্রিপ্ট দিছে আমাকে জগন্নাথ ইউনিভার্সিটি। কিছু ইউনিভার্সিটি আছে যারা এই ট্রান্সক্রিপ্টটাকে ডিরেক্টলি অ্যাকসেপ্ট করবে না। ওরা কি চায়? ওরা চায় যে আপনি এই ট্রান্সক্রিপ্টটা ইউএস এর কিছু নির্দিষ্ট অর্গানাইজেশন আছে, তাদের দিয়ে আপনি এই ট্রান্সক্রিপ্টটাকে অ্যাক্রিডিটেড করেন বা ভ্যালিডেট করেন। তারপরে ওরা আপনার ট্রান্সক্রিপ্টটাকে অ্যাকসেপ্ট করবে। এটাকে আমরা বলি হচ্ছে ক্রেডেনশিয়াল ইভ্যালুয়েশন। এখন এই জিনিসটা একটা ভেজাইলা প্রসেস। এটা একটু মানে একটা এডিশনাল লেয়ার অ্যাপ্লিকেশনের জন্য। সো আপনি এপ্লাই করার সময় এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন যে ক্রেডেনশিয়াল ইভ্যালুয়েশন ওইখানে লাগে কিনা? আর যদি ক্রেডেনশিয়াল ইভ্যালুয়েশন লাগে তাহলে কোনখান থেকে করতে হবে? সব ইউনিভার্সিটিতে লাগে না। আপনি যদি চান যে আমি ক্রেডেনশিয়াল ইভ্যালুয়েশন করব না, তাহলে আপনার যে ইউনিভার্সিটিতে এই এডিশনাল স্টেপটা লাগে, আপনার ট্রান্সক্রিপ্টটাকে এক্সট্রা একটা জায়গা থেকে ভ্যালিডেট করতে হয়, এই প্রসেসটা লাগে তাহলে ওইখানে আপনি এপ্লাই না করাই ভালো। এইখানে একটা ট্রিক আছে সেটা হচ্ছে কিছু ইউনিভার্সিটি আছে যারা বলে যে, "আচ্ছা তোমার কাছে যে ট্রান্সক্রিপ্টটা আছে ওইটার পিডিএফ দাও, ওইটা দিয়ে তোমার অ্যাপ্লিকেশন হোক। তুমি যদি পিএইচডি অফার পাও বা তুমি যদি অ্যাকসেপ্টেড হও, তাহলে তুমি হচ্ছে ক্রেডেনশিয়াল ইভ্যালুয়েশন করে আমাদের জমা দিবা।" সো এই অপশনটা যদি থাকে
তাহলে আপনি এপ্লাই করে দিতে পারেন আপনার যে ট্রান্সক্রিপ্টটা দিয়ে যেটা আপনি ইউনিভার্সিটি থেকে পাইছেন। পরেও যদি আপনি অফার পান তখন আপনি ক্রেডেনশিয়াল ইভ্যালুয়েশন করে নিবেন। আমি এইভাবে করছিলাম। আমি ফার্স্টে ক্রেডেনশিয়াল ইভ্যালুয়েশন করি নাই। পরবর্তীতে আমি যখন অফার পাইছি তখন আমি ক্রেডেনশিয়াল ইভ্যালুয়েশন করে আমি হচ্ছে ইউনিভার্সিটিতে আ সেন্ড করে দিছি। এই স্টেপটা কেন আমি ভেজাইলা বললাম? কারণ এই স্টেপটা করতে টাকা লাগে। বেশ ভালো টাকা লাগে। ১৯০ টু 200 সামথিং ডলার লাগবে আপনার এটা করতে। সো আমি ইউনিভার্সিটিতে আগেই ইমেইল দিয়ে বলছিলাম যে আমি যদি আসলে অফার না পাই তাহলে এই জিনিসটা করে আমার আসলে লাভ হচ্ছে না কোনো। সো অফার পাওয়ার পর করা বেটার বাট জিজ্ঞাসা করে নেওয়া ভালো যে এটা কি অফার পাওয়ার পরে দিলে হবে নাকি আগেই ক্রেডেনশিয়াল ইভ্যালুয়েশন দিতে হবে? ওকে। আ 4th যে জিনিসটা সেটা হচ্ছে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে আপনার রিকমেন্ডেশন লেটার লাগবে। ৩ টা রিকমেন্ডেশন লেটার লাগবে এপ্লাই করার ক্ষেত্রে। তো ৩ টা রিকমেন্ডেশন লেটার সাধারণত আপনার ৩ জন ফ্যাকাল্টি মেম্বার থেকে আপনারা নিবেন। রিকমেন্ডেশন লেটার যে শুধু ফ্যাকাল্টি মেম্বার থেকে নেয়া যায় ব্যাপারটা এমন না। আপনি আপনার প্রফেশনাল জায়গা থেকেও নিতে পারেন। ধরেন আপনি কোথাও জব করতেছেন। সেখানে যার আন্ডারে আপনি জব করতেছেন, কোনো ম্যানেজার অথবা কোনো ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা, তার থেকে আপনি রিকমেন্ডেশন লেটার নিতে পারবেন। বাট সেক্ষেত্রে আপনি মেক সিওর করবেন যে আপনার জবটা যেন আপনি যে সাবজেক্টে পড়ালেখা করছেন সেটার সাথে রিলেভেন্ট হয়। অথবা এট লিস্ট আপনি যেই সাবজেক্টে এপ্লাই করতে যাচ্ছেন যে প্রোগ্রামে ওটার সাথে রিলেভেন্ট হয়। এখন আপনি একটা আইটি কোম্পানিতে জব করেন, এপ্লাই করতে যাচ্ছেন বায়োমেডিক্যাল সায়েন্স এ তাহলে কিন্তু রিলেভেন্ট না। তো যেহেতু রিলেভেন্ট না তো তাহলে ওই ক্ষেত্রে আপনার যে প্রফেশনাল যে এলওআর আছে সেটা অত বেশি মানে ওয়েট ক্যারি করে না। তো ৩ টা রিকমেন্ডেশন লেটারের জন্য সবসময় প্রিপেয়ার থাকবেন। এই প্রসেসটাতে সবগুলো স্টুডেন্ট এসে অনেক বিপদে পড়ে যে ৩ জন টিচারকে কনভিন্স করা যে আমার জন্য আপনি রিকমেন্ডেশন লেটার দিবেন। এবং এই রিকমেন্ডেশন লেটারটা এমন না যে আপনি উনাদের থেকে রিকমেন্ডেশন লেটার নিয়ে আপনি নিজে সাবমিট করে দিলেন। ব্যাপারটা এমন না। আপনি যে ইউনিভার্সিটিতে এপ্লাই করবেন ওইখানে আপনার টিচারদের মানে যাদেরকে আপনি যে ৩ জনকে রিকমেন্ডেশন দিতে বলতেছেন তাদের ইমেইল দিতে হবে। ইমেইল আইডি ওখানে সাবমিট করলে ইউনিভার্সিটি থেকে আপনাদের টিচারের ইমেইল আইডিতে মেইল যাবে এবং ওই মেইল যে যাবে ওইখানে আপনার টিচারের নিজের ওই রিকমেন্ডেশন লেটারটা ওইখানে আপলোড দিতে হবে। সো এটা একটা ভেজালের বিষয় কারণ এটা আপনার হাতে নাই। এই কারণে রিকমেন্ডেশন লেটার নিয়ে আগে থেকেই চিন্তা করবেন যে কোন ৩ জনের থেকে নিবো। ওই ৩ জনকে আমি কনভিন্স করব অনেক আগে থেকেই যে, "স্যার আমি এই বছরের অগাস্টে এপ্লাই করব। আমি ৫ টা ইউনিভার্সিটিতে এপ্লাই করব। আমার ৫ টা রিকমেন্ডেশন লেটার লাগবে। আপনি কি দিতে পারবেন কিনা?" এই কারণে আমি বলি যে আপনি একটা এক্সেল ফাইল মেইনটেইন করতে। এক্সেল ফাইল মেইনটেইন করলে যেটা হবে, আপনি ক্লিয়ার থাকবেন যে আমি ইউনিভার্সিটিতে এপ্লাই করব ১০ টা। দ্যাট মিনস আমি যাকেই রিকমেন্ডেশন লেটার দিতে বলব, আমার তাকে বলতে হবে যে আমার ১০ টা লাগবে রিকমেন্ডেশন লেটার। এখন অনেক টিচার আছে যে ১ টা ২ টা দিবে, বাট ১০ টার জন্য তার আসলে সময় নেই। তাহলে কি হবে? তাহলে আপনি ওনার থেকে নিয়েন না। কারণ আপনার ক্লিয়ারলি আপনার তো লাগবে ১০ টা। আর আপনার রিকমেন্ডেশন লেটার যদি সাবমিট না হয়, তাহলে আপনি সব সাবমিট করেন, আপনার অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যাবে। সো এই ক্ষেত্রে আপনি হচ্ছে এই জিনিসটা মেইনটেইন করবেন। যার সাথে আপনার সম্পর্ক ভালো তাদের সাথে আগে থেকে বলে রাখবেন, "স্যার আমি এপ্লাই করব।" কয়েক মাস আগে থেকে ৪-৫ মাস, ৩ মাস যে, "স্যার আমি এপ্লাই করব অমুক ডেট। আমি আপনাকে এতগুলা রিকমেন্ডেশন দিতে বলব। আপনি কি পারবেন কিনা? যদি পারেন তাহলে তো হইল।" সো ৩ টা রিকমেন্ডেশন লেটার লাগবে। এরপরে আসে হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট অথবা স্ট্যান্ডার্ডাইজড টেস্ট যেটা, সেটা হচ্ছে আপনি আইদার IELTS দিবেন অথবা TOEFL দিবেন। ২ টার একটা লাগবে আপনার। ২ টা লাগবে না। আমি IELTS দিছিলাম। এবার আসি জিআরই যেটা নিয়ে অনেকের মাথা ব্যথা, অনেকের অনেক টেনশনের বিষয়। যারা বায়োমেডিক্যাল সায়েন্সে এপ্লাই করবেন অথবা বায়োলজিক্যাল সায়েন্স, বায়োমেডিক্যাল যেটাই বলেন, এটাতে পিএইচডিতে এপ্লাই করবেন। আমার কাছে মনে হইছে আপনি যদি ১০ টা ইউনিভার্সিটি খুঁজে বের করেন, ১০ টা প্রোগ্রাম দেখেন, তার মধ্যে থেকে ৮ থেকে ৯ টা প্রোগ্রামই বলবে যে আমি বারবার বলতেছি এটা বায়োলজিক্যাল সায়েন্স, বায়োমেডিক্যাল সায়েন্সের জন্য। ইঞ্জিনিয়ারিং এর জন্য এটা টোটালি ডিফারেন্ট। ওইখানে জিআরই লাগবে, আমার নলেজ অনুযায়ী। সো আমি জিআরই দেই নাই এবং আমার ইউনিভার্সিটি এবং প্রোগ্রাম সিলেকশন এর ক্ষেত্রে প্রাইমারি টার্গেটই ছিল যে ইউনিভার্সিটিতে জিআরই লাগবে না আমি সেখানে এপ্লাই করব। কারণ আমি এখন জিআরই দিব না। জিআরইর জন্য প্রিপারেশন এর জন্য আমার যেই পরিমাণ আ সময় দেয়া লাগবে, এই সময়টা আমি আমার রিসার্চ এ দিব। ওই সময়টা আমি এখন দিতে চাচ্ছি না। সো আমি এমন ইউনিভার্সিটি সিলেক্ট করছি যেখানে জিআরই লাগবে না। এবং আপনি যদি জিআরই আপনার যদি এরকম কনফিডেন্স থাকে ওকে যে আমি ম্যাথে খুব ভালো।
সো অথবা যেহেতু জিআরইতে ২ টা পার্ট থাকে আমি আসলে সিওর না আমি জিআরইতে। সো আপনার কাছে যদি মনে হয় যে না আমি দিব, দেন দ্যাটস আ ডিফারেন্ট কেস। বাট আপনি যদি মনে করেন যে না আমি জিআরই দিব না, স্টিল আপনি বেঁচে যেতে পারবেন শুধুমাত্র আইএলটিএস অথবা টোফেল ২ টার মধ্যে একটা দিয়ে। তো আপনি খুব ভালো করে দেখেন যে প্রোগ্রাম সিলেকশনের সময় যে আসলে ওখানে জিআরই লাগে কিনা। যদি জিআরই লাগে আপনি এপ্লাই করছেন, আপনার জিআরই নেই, আপনার অ্যাপ্লিকেশন বাদ। সো এই বিষয়গুলো মেক সিওর করা খুবই জরুরি। প্রোগ্রামগুলার ওয়েবসাইট ফার্স্ট টু লাস্ট আপ টু ডাউন প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়া খুবই জরুরি। প্রোগ্রামে যদি কোনো রিকোয়ারমেন্ট বুঝতে সমস্যা হয়, যে আপনি ওয়েবসাইট পড়ে বুঝতে পারতেছেন না যে আসলে লাগবে কিনা জিআরই, আপনি বুঝেনই না, কোথাও লেখাই নেই। তাহলে সুন্দর করে ওখানে কনট্যাক্ট ইনফরমেশন এ গিয়ে একটা ইমেইল দিবেন যে আসলে আপনাদের জিআরই লাগবে কিনা। ওরা আপনাদের বলে দিবে জিআরই লাগবে কিনা। গেল। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ডেডলাইন কবে? আগেই বলে নিছি। বায়োলজিক্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জন্য ডেডলাইন মোস্ট কমন ডেডলাইন হচ্ছে ডিসেম্বর 1। অ্যাপ্লিকেশন সাধারণত শুরু হয় অক্টোবর থেকে। কিছু জায়গাতে অগস্টে, সেপ্টেম্বর, অক্টোবর এই ৩ মাস থেকে একেক ইউনিভার্সিটি একেক সময় পোর্টাল খুলে দেয় অ্যাপ্লিকেশনের জন্য। কিন্তু সাধারণত ক্লোজ করে দেয় ডিসেম্বর 1 এর মধ্যে। সো ওই ফেজটার মধ্যেই আপনার অ্যাপ্লিকেশন করতে হবে। এই যে ডকুমেন্টগুলো, এই ডকুমেন্টগুলো আপনার কিন্তু ওই ফেজের মধ্যেই প্রিপেয়ার করে দিতে হবে। গেল। এই হচ্ছে আপনার ডকুমেন্ট যেগুলো অ্যাপ্লিকেশনের জন্য লাগবে। সো এখন আপনারা জানেন আসলে ইউনিভার্সিটি কই থেকে খুঁজে বের করবেন। ওই ইউনিভার্সিটি প্রোগ্রামটা কিভাবে খুঁজে বের করা যায়। আর ওই প্রোগ্রামে এপ্লাই করার জন্য সাধারণত কি আ আপনার ডকুমেন্টস লাগে। সো নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে আপনার অ্যাডমিশন আসলে কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। বাংলাদেশে কিছু মিসকনসেপশন আছে যে আইএলটিএস স্কোর, সিজিপিএ এগুলো দেখে মনে হয় পিএইচডি স্টুডেন্ট নেয়। আমার এখানে যা বলব এটা কমপ্লিটলি আমার পার্সোনাল ওপিনিয়ন। এটা ট্রু নাও হইতে পারে, অনেকের সাথে নাও মিলতে পারে। বাট আমার কাছে মনে হইছে অ্যাডমিশন যেটা হয় সেটা সবার আগে যেটার উপর হয় সেটা হচ্ছে আপনার রিসার্চ এক্সপেরিয়েন্স এর উপর। কারণ পিএইচডিটা আপনাকে নিবে রিসার্চ করার জন্য। আপনার রিসার্চ এক্সপেরিয়েন্স যত ভালো, আপনার ওই পিএইচডিতে ভালো করার চান্স তত ভালো। সো আপনার প্রাইমারি টার্গেট বা প্রাইমারি ফ্যাক্টর যেটা অ্যাডমিশনের জন্য সেটা হচ্ছে একটা ভালো রিসার্চ প্রোফাইল গড়ে তোলা। রিসার্চ প্রোফাইলেও যদি না থাকে এট লিস্ট একটা ভালো এক্সপেরিয়েন্স করা। যে ধরেন আপনি ১ বছর কোনো একটা ল্যাবে কাজ করছেন, আপনি ৬ মাস কোনো একটা ল্যাবে কাজ করছেন। সো এইটা আসলে আপনার একটা ইনভ্যালুয়েবল এক্সপেরিয়েন্স। কারণ আপনি যখনই রিসার্চ এক্সপেরিয়েন্স আপনার থাকবে, তখন আপনি এসওপি যখন লিখতে যাবেন, যে 2nd পয়েন্ট যেটা একটা স্ট্রং এসওপি থাকা। তো আপনি ওই এসওপিতে খুব সুন্দর করে আপনার রিসার্চের কাহিনীগুলো বলতে পারবেন। আপনার রিসার্চ এক্সপেরিয়েন্স না থাকলে আপনার এসওপিও স্ট্রং হবে না। এবং এই এসওপি আর রিসার্চ এক্সপেরিয়েন্স যেটা, এই ২ টা জিনিস আপনার অ্যাডমিশনের জন্য সবথেকে ইম্পোর্টেন্ট আমার কাছে মনে হইছে। 3rd যেটা ইম্পোর্টেন্ট জিনিস সেটা হচ্ছে একটা স্ট্রং রিকমেন্ডেশন লেটার। ৩ টা স্ট্রং রিকমেন্ডেশন লেটার নেয়া। স্ট্রং রিকমেন্ডেশন লেটার বলতে আমি আসলে কি বুঝাচ্ছি? আপনি চেষ্টা করবেন এমন টিচারদের থেকে রিকমেন্ডেশন লেটার নেয়ার, যারা আপনার জন্য সময় নিয়ে রিকমেন্ডেশন লেটারটা লিখবে। ব্যাপারটা হচ্ছে বাংলাদেশ যেহেতু টিচাররা অনেক ব্যস্ত, সো টিচারদের কাছে একটা কমন টেমপ্লেট লেখা থাকে স্টুডেন্টদের নিয়ে। যে একটা টেমপ্লেট লেখা আছে রিকমেন্ডেশন লেটারের, আমার কাছে যতজন রিকমেন্ডেশন নিতে আসবে আমি জাস্ট খালি নামটা চেঞ্জ করে দিব, সালটা চেঞ্জ করে দিব এবং সেম জিনিস সাবমিট করে দিব। আপনি চেষ্টা করবেন এই ধরনের জেনেরিক রিকমেন্ডেশন লেটার না নেওয়ার। আপ এমন টিচারই আপনি সিলেক্ট করবেন, যারা আপনার জন্য একটু সময় নিবে। সময় নিয়ে আপনার জন্য এই ১ পৃষ্ঠার যে রিকমেন্ডেশন লেটারটা আছে সেটা লিখবে এবং সেখানে কিছু পয়েন্ট হাইলাইট করবে। এই জিনিসগুলো আপনি যখন রিকমেন্ডেশন নিতে যাবেন, তখন টিচারকে আপনি আপনি একটা পেজের মধ্যে আমি যেটা পেজের মধ্যে লিখে নিয়ে বলবেন যে, ম্যাম অথবা স্যার আমি চাচ্ছি রিকমেন্ডেশন লেটার নিতে এবং আপনি যদি পারেন তাহলে আপনার রিকমেন্ডেশন লেটারে এই পয়েন্টগুলো একটু হাইলাইট করবেন। সেটা হচ্ছে, আপনার কি মনে হয় আমার ক্রিটিক্যাল থিংকিং এবিলিটি কেমন? একজন ফিউচার পিএইচডি স্টুডেন্ট অথবা রিসার্চার হিসেবে আমার পোটেনশিয়াল কেমন? আমি কতটা সিনসিয়ার, আমি কতটা পাংচুয়াল? এই জাতীয় যে জিনিসগুলো অথবা রিসার্চে আমার পারফরম্যান্স কেমন? এই জাতীয় জিনিসগুলো আপনি একটু হাইলাইট করার চেষ্টা করবেন। সো এইগুলো যখন কোনো একজন টিচার নিজের থেকে আপনার জন্য রিকমেন্ডেশন লিখবে, সো তখন আপনার রিকমেন্ডেশন গুলো আসলে স্ট্রং হবে।
রাদার আপনি যদি একটা টেমপ্লেটের মধ্যে আপনার নাম দিয়ে দেওয়া হয়, সেটা কাজ করতেও পারে, নাও করতে পারে। তার থেকে কেউ যদি একটু সময় নিয়ে আপনার জন্য রেকমেন্ডেশন লেখে, তাহলে সেটা আপনার জন্য খুবই ইম্পোর্টেন্ট এবং খুবই হেল্পফুল হবে। এই কারণে আমি বলি অ্যাপ্লিকেশন করার কয়েক মাস আগে থেকে টিচার সিলেক্ট করে ফেলা যে এদের থেকে আমি রিকমেন্ডেশন নিবো। তাদেরকে আপডেট রাখা যে স্যার আমি এপ্লাই করব। ৩ মাস ৪ মাস পরে আমার ডেডলাইন হবে। আমি কিন্তু এতগুলো রিকমেন্ডেশন লেটার নিবো। সব জায়গায় তো আর ডিফারেন্ট দিবে না। উনি একটা রিকমেন্ডেশন লেটার লিখবে, ওইটা ধরেন ৫ টা ৬ টা ৭ টা কপি বিভিন্ন ইউনিভার্সিটিতে সাবমিট করে দিবে। স্যার আমার কিন্তু লাগবে স্যার। আমি কিন্তু আপনাকে আগে থেকেই জানায় রাখলাম। তো এই ক্ষেত্রে আপনি একটা স্ট্রং রিকমেন্ডেশন লেটার আমার কাছে মনে হয় বাংলাদেশী মানুষ মনে করে সিজিপিএ টা খুব ইম্পোর্টেন্ট। সিজিপিএ অবশ্যই ইম্পোর্টেন্ট, বাট তার থেকেও ইম্পোর্টেন্ট হচ্ছে এই উপরে ৩ টা পয়েন্ট। আচ্ছা জিপিএ, কিরকম জিপিএ লাগে এপ্লাই করার জন্য পিএইচডিতে? আমার কাছে আমি যতগুলো ইউনিভার্সিটিতে দেখছি জিপিএ যদি ৩ থাকে তাহলে আপনি এপ্লাই করতে পারবেন। খুব বেশি হাই প্রোফাইল জিপিএ লাগে না এবং এমন অনেক ইউনিভার্সিটি আছে যেখানে আপনি 2.75 নিয়ে এপ্লাই করতে পারবেন। এখন আপনার অ্যাডমিশন হবে কিনা সেটা ডিফারেন্ট কেস। আপনি এপ্লাই এর জন্য ৩ হলেই এনাফ। ৩ হলে আপনি মোটামুটি 90% ইউনিভার্সিটিতে 90 বেশি 95% ইউনিভার্সিটিতে এপ্লাই করে ফেলতে পারবেন। কিন্তু জিপিএ ব্যাপারটা কি? আপনার যত হাই তত ভালো। আপনার জিপিএ যদি 3.7 হয়, ভেরি গুড। 3.9 হলে আরো ভালো। 3.5 হলেও ভালো। সমস্যা নাই। কারণ আপনি তো ৩ এর বর্ডার লাইনটা ক্রস করলেন। সো জিপিএ ব্যাপারটা হচ্ছে এটা নিয়ে তো আপনি খুব বেশি কিছু করতে পারবেন না। অনার্স যদি শেষ হয়ে যায়। যদি আপনারা এখনো অলরেডি অনার্স করতেছেন এমন কেউ থেকে থাকেন, ট্রাই টু ফোকাস অন যে আপনার সিজিপিএটা যত বেশি বাড়ানো যায়, তত ভালো। ওকে, এবার আসি আইএলটিএস এ। আইএলটিএস কেমন স্কোর লাগে? আইএলটিএস স্কোর লাগে হচ্ছে ওভারঅল 6.5, ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতেই 6.5 লাগে ওভারঅল। আর নো ব্যান্ড লেস দ্যান হচ্ছে 6, মানে কোনো স্পেসিফিক মডিউলে আপনি যেন ৬ এর নিচে না পান। এটা হচ্ছে একটা কমন আইএলটিএস রিকোয়ারমেন্ট এবং এটা দিয়েই ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে হয়ে যায়। টোফেল এর ব্যাপারে আমি জানি না, কারণ আমি টোফেল দেই নাই। আপনি যদি দেখেন যে আমি এখানে আসলে যদিও এই সিকোয়েন্সটা আমি সাজাইছি যে কোন ফ্যাক্টর গুলো আপনার অ্যাডমিশনটাকে মানে আরো স্ট্রং করে। কিন্তু তারপরও আপনি যদি দেখেন আইএলটিএসটাকে আমি সবার লাস্টে দিছি। কারণ আমার কাছে বেসিক্যালি এবং আমার কাছে না এবং আমি যত দেখছি যে আইএলটিএসটা হচ্ছে জাস্ট একটা অ্যাপ্লিকেশনের একটা রিকোয়ারমেন্ট লাগবে সেটাকে ফিল আপ করা। বাংলাদেশের যে চিন্তা ভাবনা যে আইএলটিএস আমি ৮ পাইলে মনে হয় আমার মানে অ্যাডমিশন পাওয়ার চান্স খুব বেশি। অথবা আইএলটিএস এ যে ৬.৫ পাইছে তার থেকে আমার অ্যাডমিশন পাওয়ার চান্স মনে হয় অনেক গুণ বেশি। দিস ইস জাস্ট আ মিসকনসেপশন, নাথিং এলস। সো আইএলটিএস আপনি চেষ্টা করবেন এটা নিয়ে খুব বেশি স্ট্রেস আউট হওয়ার কিছু নাই। যে আমার ৮ পাইতে হবে, ৯ পাইতে হবে এরকম কিচ্ছু নাই। চেষ্টা করবেন স্পিকিং এ যেন এটলিস্ট মিনিমাম ৭ থাকে। যদি ৭ না আসে 6.5 আসে, গুড এনাফ, নো প্রবলেম। যদি 6 ও আসে, গুড এনাফ, নো প্রবলেম। আপনার ওভারঅল যদি ৬.৫ আসে। সো আইএলটিএস নিয়ে খুব বেশি স্ট্রেস আউট হওয়ার কিছু নাই। এবং এটা আমার কাছে মনে হচ্ছে জাস্ট একটা অ্যাডমিশনের ক্রাইটেরিয়া। আপনি আইএলটিএস বাদেও আরো আপনি উপরে ৪ টা পয়েন্ট যদি দেখেন, ওই ৪ টা পয়েন্ট যদি আপনি মানে একেবারে সলিড ভাবে গুছাইতে পারেন এবং আইএলটিএস এ যদি আপনার ৬.৫ থাকে, ইউ আর গুড এনাফ টু গেট লাইক এ ফান্ডিং অর স্কলারশিপ। সো এই হচ্ছে ইম্পোর্টেন্ট ফ্যাক্টর। আর কিছু এখন আমার প্রেজেন্টেশনের লাস্টে এসে আমি কিছু কমন মিথ নিয়ে কথা বলি। মানে কিছু কমন মিসকনসেপশন যেগুলা বাংলাদেশে আছে এবং আমার কাছে মনে হয়েছে যে এগুলা আসলে অত বেশি ম্যাটার করে না। ফার্স্ট এরটা হচ্ছে এটা অনেকেই জানে না যে ইউএসএ তে পিএইচডি এপ্লাই করার জন্য মাস্টার্স লাগে না। আপনার যদি অনার্স থাকে, আপনি অনার্স এর ট্রান্সক্রিপ্ট আপনার হাতে থাকে। আপনার ওই অনার্সের ট্রান্সক্রিপ্ট দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং আপনার ফান্ডিংও হবে। যদি আপনি সবকিছু গুছান। আমি আমার নিজের এক্সাম্পল দেই। আমি যখন এপ্লাই করি তখন আমি মাস্টার্স করতেছি। আমার কাছে কোনো মাস্টার্স নাই এবং আনফরচুনেটলি আমি মাস্টার্সটা কমপ্লিট করে আসতে পারিনি। যার ফলে বর্তমানে কিন্তু আমার কাছে শুধুমাত্র অনার্সের সার্টিফিকেট আছে এবং আমি আমার মাস্টার্স কমপ্লিট করতে পারিনি। স্টিল অ্যাডমিশন হইছে। সো ইউএসএ তে অ্যাপ্লিকেশনের জন্য আপনি যদি যতগুলো প্রোগ্রামের ওয়েবসাইটে যাবেন, আপনি রিকোয়ারমেন্ট চেক করে দেখবেন। মেক্সিমাম জায়গাতেই বলবে যে বিএসসি থাকলেই হইছে। তার মানে কি আপনি মাস্টার্স করবেন না? ব্যাপারটা এমন না। যদি আপনার অনার্সের সিজিপিএটা মনে হয় যে কম আছে অথবা আপনি যেরকম চাচ্ছেন ওরকম নাই, সেক্ষেত্রে মাস্টার্স করা ইজ এ গুড আইডিয়া। মাস্টার্স থাকলে আপনার অবশ্যই ভালো। বাট এটা কোনো ম্যান্ডেটরি কিছু না যে আপনার মাস্টার্স থাকাই লাগবে অথবা কিছু। এটা হচ্ছে ১ম মিসকনসেপশন। ২য় মিসকনসেপশন হচ্ছে আপনার অনেক হাই সিজিপিএ লাগবে এপ্লাই এর জন্য। ধরেন 3.89 অথবা 4 লাগবে। দিস ইজ কমপ্লিটলি রং।
আপনি সিজিপিএ ৩ আছে, আপনি এপ্লাই করতে পারবেন। কিছু ক্ষেত্রে 2.75 আছে, কিছু ইউনিভার্সিটি সেখানেও এপ্লাই করতে পারবেন। কিন্তু আপনার সিজিপিএটা যত ভালো, আপনার প্রোফাইলটা তত স্ট্রং হইলো, আপনার অ্যাডমিশন পাওয়ার চান্সটা তত বাড়লো। বাট তার মানে এইটা না যে আপনি অ্যাপ্লিকেশন করার জন্য অনেক হাই সিজিপিএ লাগে। এমন অনেক মানুষ আছে যারা ইউএসএ তে 2.75 সিজিপিএ নিয়ে খুব ভালো ইউনিভার্সিটিতে খুব ভালো প্রোগ্রামে পিএইচডি করতেছে। ওকে। থার্ড মিসকনসেপশন নিয়ে আমি অলরেডি বলে ফেলছি। সবার মনে হয় যে অনেক হাই আইএলটিএস স্কোর লাগে মনে হয়। ব্যাপারটা একদমই এমন না। টোফেল নিয়ে কথা বলতেছি না কারণ আমি টোফেল দেইনি। বাট অনেক হাই স্কোর লাগে না। একটা মিনিমাম স্কোর আছে ওই স্কোরটাকে মেইনটেইন করলেই হয়ে যায়। 4th নাম্বারটা একটু কন্ট্রোভার্সিয়াল বাট আমি এটা তাও বলি। সেটা হচ্ছে আপনার এলওআর বা রিকমেন্ডেশন লেটার যেটা, আমাদের কাছে মনে হয় এটা অনেক হাই প্রোফাইল প্রফেসর থেকে নিতে হবে। নাইলে আমার রিকমেন্ডেশন লেটারের নাম নাই, মানে দাম নাই। আমার কাছে মনে হয় জিনিসটা ট্রু না। কারণ রিকমেন্ডেশন লেটার যে আপনার ফুল প্রফেসরের থেকে নিতে হবে ব্যাপারটা এমন না। আমার কাছে মনে হইছে যে আপনি অ্যাসোসিয়েট প্রফেসরের থেকে নিতে পারেন। যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছে তাদের থেকে নিতে পারেন। ইভেন যারা লেকচারার আছে তাদের থেকেও নিতে পারেন। যে কিন্তু মেক সিওর করবেন যে তার সাথে আপনার একটা বন্ডিং আছে। সে আপনার ক্লাস নিছে অথবা এমন কিছু। লেকচারার থেকেও রিকমেন্ডেশন নিতে পারবেন এবং আমার খুবই মানে পছন্দের কিছু টিচার যারা যিনি লেকচারার এবং আমি তাদের থেকে রিকমেন্ডেশন লেটার নিছি এবং সেটা কিন্তু কাজ করছে। সো টিচারের নিজে কতটা অ্যাকমপ্লিশড, সে কতটা বড় প্রফেসর, তার চেয়ে বেশি ইম্পোর্টেন্ট হচ্ছে সে টিচারটা আপনার জন্য কি লিখতেছে। আপনার কাছে যদি মনে হয় আপনার কাছে ২ টা অপশন আছে। একজন হচ্ছে ফুল প্রফেসর এবং একজন হচ্ছে লেকচারার এবং ফুল প্রফেসর যে তার থেকে যদি আপনি রিকমেন্ডেশন লেটার নেন তাহলে সে হচ্ছে একটা টেমপ্লেটের মধ্যে আপনার নাম বসে রিকমেন্ড সাবমিট করে দেবে। আর আপনি লেকচারার যিনি আছে উনি যদি হয় যে না উনি আপনার জন্য সময় নিয়ে আপনার রিকমেন্ডেশনটা লিখবে এবং একটু ভালো একটা রিকমেন্ডেশন লেটার লিখবে। তাহলে আমি অলওয়েজ প্রেফার করব আপনি লেকচারার যিনি আছে উনার থেকে রিকমেন্ডেশন লেটার নিবেন। কারণ উনি উনার প্রোফাইলে কতটা স্ট্রং দ্যাট ডাজন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে উনি আপনার ব্যাপারে কি দেখতেছেন। এবং সাধারণত আমি খেয়াল করছি মানে যারা একটু আ আমাদের যে টিচাররা যারা প্রফেসর, ফুল প্রফেসর তারা খুবই ব্যস্ত থাকে এবং তাদের থেকে আসলে ওইরকম পার্সোনালাইজ রিকমেন্ডেশন লেটারটা এক্সপেক্ট করাটাও আসলে খুব রং এবং অনেক ক্ষেত্রে এটা হয়ে ওঠে না। তো চেষ্টা করবেন যার সাথে আপনার বন্ডিং ভালো, যে আপনার জন্য ভালো করে সময় দিয়ে লিখবে, তার থেকে রিকমেন্ডেশন লেটারটা নেয়া। লাস্ট একটা হচ্ছে অনেক পাবলিকেশন লাগে এপ্লাই করার জন্য। এটা কিছুটা ট্রু কিছুটা ফলস। সেটা হচ্ছে আপনার পাবলিকেশন থাকলে ভালো, না থাকলে যে এপ্লাই করতে পারবেন না সেটাও রং। অনেক যে লাগবে তাও না। পাবলিকেশন থাকলে ভালো। যত মানে পাবলিকেশন থাকলে ভালো। কিন্তু সংখ্যাটার চেয়ে ইম্পোর্টেন্ট হচ্ছে আপনি কি রিসার্চটা বুঝেন কিনা। আপনার ১০ টা পাবলিকেশন আছে বাট আপনার মানে বায়োমেডিক্যাল সায়েন্স এর যে রিসার্চ গুলো হয়, যে টেকনিক গুলো হয়, ওয়েস্টার্ন ব্লটিং, RNA-seq এবং আদার্স যে টেকনিক আছে অথবা আপনি কম্পিটিশনাল রিসার্চও যদি আপনি করেন, আপনি যে রিসার্চটা করতেছেন, ওইখানে যে টেকনিক গুলা ইউস করতেছেন, আপনি ওইগুলার আন্ডারস্ট্যান্ডিং আপনার কতটা সলিড, দ্যাট ইস মোর ইম্পোর্টেন্ট দ্যান দ্য নাম্বার অফ পাবলিকেশনস ইউ হ্যাভ। সো পাবলিকেশন থাকলে ভালো বাট অনেক পাবলিকেশন না থাকলে যে এপ্লাই করতে পারবেন না, তার চেয়ে মানে সেটা রং। আর পাবলিকেশনের চেয়ে বেশি ইম্পোর্টেন্ট হচ্ছে আপনার রিসার্চ এক্সপেরিয়েন্স। ধরেন আপনি একটা ল্যাবে ২ বছর কাজ করছেন। তার মানে আপনার ২ বছর কাজে কি অনেক পাবলিকেশন হয়ে যাবে? ব্যাপারটা এমন না। আপনি পিএইচডি লাইফে ৫ বছর কাজ করে আপনার একটা পাবলিকেশন হইতে অবস্থা খারাপ হয়ে যাবে। সো আপনি ২ বছর ল্যাবে কাজ করছেন, দ্যাট ইস মোর ইম্পোর্টেন্ট দ্যান হাউ মেনি পাবলিকেশন ইউ হ্যাভ। সো রিসার্চ এক্সপেরিয়েন্স এর উপর ফোকাস দেন। রিসার্চ এক্সপেরিয়েন্স এর উপর যদি ফোকাস দেন তাহলে পাবলিকেশন বাই প্রোডাক্ট হিসেবে অটোমেটিক আসবে। আর লাস্ট যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে অনেকে মনে করে যে অ্যাপ্লিকেশন প্রসেসটাতে অত সময় লাগে না। আমি ধরেন একটা বছরের জুন মাসে হঠাৎ করে মনে হইলো যে অগাস্ট থেকে ইউএসএ তে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, আমি এপ্লাই করে দেই। আমার কাছে মনে হইছে আপনি এপ্লাই যে করবেন এই জিনিসটা মোটামুটি গুছিয়ে একেবারে প্রপার এপ্লাই করতে আপনার মিনিমাম আমার কাছে মনে হইছে ১ বছর সময় আপনার হাতে রাখতে হবে। ১ বছর আগে থেকে আপনার প্ল্যান করতে হবে যে আমি কই এপ্লাই করব, আমার কি ডকুমেন্ট লাগবে সবগুলো জিনিস অর্গানাইজ করব। আপনি সব জিনিস ১ বছর মিনিমাম ১ বছর। কিছু ক্ষেত্রে ২ বছর। আপনার যদি মনে হয় আপনার রিসার্চ এক্সপেরিয়েন্স নাই, আপনি ওইখানে ফোকাস দিলে আপনার সময় যাবে অনেক। সো পুরো জিনিসটাকে গুছায়া এপ্লাই করতে অনেক সময় লাগে এবং সো হুট করে এপ্লাই না করা, মোটামুটি অর্গানাইজ করে পুরো জিনিসটাকে ইনটেনশনাল ভাবে ১ বছর, ১.৫ বছর, ২ বছর গুছিয়ে এপ্লাই করলে আপনার অ্যাডমিশন পাওয়ার চান্স আসলে অনেক বেড়ে যায়। সো এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে আসলে এগুলা যদি আসলে কিছুই ম্যাটার না করে তাহলে ম্যাটার আসলে করে কি? মানে কিসের উপর অ্যাডমিশন দেয়?
এটা সিম্পল অ্যান্সার হচ্ছে আপনার ওভারঅল প্রোফাইল। আপনার সিজিপিএ অনেক হাই কিন্তু আপনার রিসার্চ এক্সপেরিয়েন্স নাই, আপনার আইএলটিএস স্কোর লো, আপনার অ্যাডমিশন হওয়ার চান্স খুবই কম। আপনার একটা ডিসেন্ট সিজিপিএ আছে, ডিসেন্ট রিসার্চ প্রোফাইল আছে। ডিসেন্ট বলতে আমি ধরতেছি 3.2, আপনার ডিসেন্ট রিসার্চ এক্সপেরিয়েন্স আছে। আপনার মিনিমাম যে আইএলটিএস এর রিকোয়ারমেন্ট সেটা ফিল আপ করেন। তাহলে আপনার অ্যাডমিশন পাওয়ার চান্স অনেক বেশি। সো আপনি চেষ্টা করবেন একটা প্রোফাইলের জন্য, বিশেষ করে যে ডকুমেন্টগুলোর আমি কথা বলছি, এই ডকুমেন্টগুলার সবগুলাতেই যেন একটা ওভারঅল একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করে। তো ওভারঅল যদি আপনি ওই স্ট্যান্ডার্ডটা মেইনটেইন করতে পারেন, তাহলে আপনার অ্যাডমিশন পাওয়ার চান্স আসলে অনেক হাই, রাদার দ্যান খুব হাই সিজিপিএ, আইএলটিএস স্কোর মিট করে নাই, রিকমেন্ডেশন লেটার খুবই জেনেরিক, ওই টেমপ্লেটে নাম দিয়ে দিছে। বাট আপনার মানে সিজিপি অনেক হাই। ওটাতে অত কাজ করবে না। রাদার আপনি প্রত্যেকটা আপনি রিকমেন্ডেশন লেটার নিচ্ছেন ডিসেন্ট, ভালো জায়গা। আইএলটিএস স্কোরটা 6.5 এর যে ক্রাইটেরিয়া সেটা ফিল আপ করছে। আপনার সিজিপিএ 3.2, 3.3 আছে। তাহলে আপনার অ্যাডমিশন পাওয়ার চান্স আসলে অনেক বেড়ে যাবে। সো এই হচ্ছে মানে আমার এভরিথিং। থ্যাংকস ফর লিসেনিং টু দিস প্রেজেন্টেশন। অ্যান্ড আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা অবশ্যই করতে পারেন। Thank you so much, Mr. Sajjad, for sharing your experience. I'm sure many of us are finding this really helpful. Now, let's open the floor for questions. I can see a few already coming in. Let me read the first one. আচ্ছা, প্রথম একজন কোয়েশ্চেন করেছে, প্রফেসরকে আগে ইমেইল করলে দেন আমরা কি অ্যাপ্লাই করব নাকি আগে অ্যাপ্লাই করে দেন প্রফেসরকে ইমেইল করব? আচ্ছা, এটা ২ ভাবেই করা যায়। কিন্তু আমি রেকমেন্ড করব হচ্ছে প্রফেসরকে আগে আপনি অ্যাপ্রোচ করবেন। মানে যেখানে প্রফেসর অ্যাপ্রোচ করা লাগে, আপনি প্রফেসরকে আগে অ্যাপ্রোচ করবেন। তাকে একটা সুন্দর করে ইমেইল পাঠাবেন। খুব বেশি বড় না, খুব বেশি ছোট না। ইমেইলের মধ্যে তার রিসার্চ সম্পর্কে লিখবেন যে, "আমি আপনার ওই পেপারটা পড়ছি। আমার ওই পেপারটা খুব ভালো লাগছে। ওই পেপারটা এই জিনিসটা খুব ভালো লাগছে। আপনি যদি পিএইচডি স্টুডেন্ট নেন অথবা আপনি এমএস স্টুডেন্ট নেন ফান্ডিং সহ, আ তাহলে আমি আপনার ল্যাবে জয়েন করতে ইন্টারেস্টেড হব।" সো এরকম বলে একটা মোটামুটি সুন্দর করে একটা ইমেইল পাঠাবেন। প্রফেসর যদি ইন্টারেস্টেড হয়, প্রফেসর যদি স্টুডেন্ট নেয়, তাহলে সে আপনাকে রেসপন্ড করবে। এবং সাধারণত প্রফেসররা যদি স্টুডেন্ট খুঁজতে থাকে এবং তারা যদি এ ধরনের ইমেইল পায় এবং আ তখন তারা জুম মিটিং নেয়। জুম মিটিং করে তারা কথাবার্তা বলে। তারপর যখন যদি আপনাকে তার পছন্দ হয়, তখন প্রফেসর বলে যে, "ওকে, তোমাকে আমি নিবো, তুমি এপ্লাই করো।" তখন আপনি হচ্ছে ইউনিভার্সিটিতে গিয়ে এপ্লাই করবেন। তখন আপনার ফান্ডিং পাওয়ার চান্স খুব ভালো। আর মেক সিওর করবেন হচ্ছে আপনি ইমেইলটা দেয়ার সময় যেন আপনার যে সিভি আছে সেটা অ্যাটাচ করে দিবেন। তাহলে প্রফেসরের আসলে বুঝতে ইজি হবে যে আপনি এখন পর্যন্ত লাইফে কি করছেন। সো আগে প্রফেসরকে ইমেইল করবেন, তারপরে এপ্লাই করুন। থ্যাংক ইউ সো মাচ। আরেকজন কোয়েশ্চেন করেছে যে আপনার সিভিটা কি শেয়ার করা যাবে? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই আমি সিভি দিয়ে দিব না। অবশ্যই। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, জব সেক্টর থেকে নেওয়া রিকমেন্ডেশন লেটার কি শুধু ইউএসএ তেই অ্যাকসেপ্ট করে? আহ আমার আসলে মানে ইউএসএ বাদে অন্য কান্ট্রি সম্পর্কে অত আইডিয়া নাই। কারণ আমি কখনো এগুলো নিয়ে আসলে ওইভাবে ঘাটাঘাটি করিনি। বাট সব জায়গাতে একসেপ্ট হওয়া উচিত। বাট আপনার জব যদি আপনার কাজের সাথে রেলেভেন্ট হয় তাহলে নিতে পারেন। বাট আমি অলওয়েজ প্রেফার করি আসলে, যেহেতু পিএইচডি একটা একাডেমিক ডিগ্রি, আপনি এখানে আসলে একাডেমিয়াতে আসতেছেন। সো আপনার ফ্যাকাল্টি যেমন আপনি ইউনিভার্সিটিতে যে টিচারের আন্ডারে ছিলেন, আন্ডারগ্রেডে আপনি যার আন্ডারে প্রজেক্ট করছেন অথবা থিসিস করছেন, তার থেকে রিকমেন্ডেশন লেটারটা নেয়া মানে বেটার। কিন্তু অন্য জায়গায় তো একসেপ্ট হওয়ার কথা। বাট আমার আসলে ইউএসএ বাদে আইডিয়া নাই। আচ্ছা, ধন্যবাদ। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, হ্যাভ এনি আদার ওয়েবসাইট অল্টারনেটিভ টু ইউএস নিউজ? আ আপনার অল্টারনেটিভ লাগবে না। ইউএস নিউজ ইস দ্য বেস্ট। এটাই সবাই ফলো করে। অনেকে টাকা দিয়ে ইউএস নিউজের মেম্বারশিপ কিনে, যাতে ওই র‍্যাংকিং থেকে ইউনিভার্সিটিগুলোর আরো কিছু ফ্যাক্টর আছে যে ওইখানে কত পার্সেন্ট অ্যাকসেপ্টেন্স রেট, আ আদার্স যে বিষয়গুলো ওইগুলো ইউএস নিউজে পাওয়া যায়। বাট আপনার মেম্বারশিপ নিতে হয়। সো ইউএস নিউজই সবাই ফলো করে। অনেকে আরো টাকা দিয়ে এটা মেম্বারশিপ নেয়। সো অল্টারনেটিভ খোঁজার দরকার নেই। ওইটার সবগুলো সেক্টরের র‍্যাংকিং আছে। আপনি যদি ধরেন সিএসসি হন, তাহলে আপনি জাস্ট সার্চ দিবেন কম্পিউটার সায়েন্স, ইউনিভার্সিটি র‍্যাংকিং, ইউএস নিউজ। তাহলে আপনার র‍্যাংকিং চলে আসবে।
ওকে। পরবর্তী একজন বলেছে ইউএসএ তে আপনি অ্যাজ এ স্টুডেন্ট কি প্রবলেম ফেস করছেন? আচ্ছা, তো প্রবলেম না। একটা বিষয় আপনারা ফেস করবেন সেটা হচ্ছে মানে ওদের পড়ানোর সিস্টেম আমাদের বাংলাদেশের পড়ানোর সিস্টেম ইস কমপ্লিটলি ডিফারেন্ট। এখানে ওরা যেটার উপর ফোকাস দেয় সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এর উপর আর ক্রিটিক্যাল থিংকিং এর উপর। আর বাংলাদেশে পড়াশোনার যে সিস্টেমটা সেটা হচ্ছে মেমোরাইজেশন এর উপর। আর আপনি খাতায় কত সুন্দর করে আপনার হাতের লেখা কত ভালো, কত গুছিয়ে লিখতে পারেন সেটার উপর। সো এই মেজর শকটা আপনি খাবেন। সো আমি শক খাইনি কারণ আমি এটা নিয়ে মোটামুটি আগে থেকেই জানতাম। কারণ আরো সিনিয়র তারা তো ইউএসএ তে আছে। তো আপনি যদি ইউএসএ তে আসতে চান তো আপনার মেন্টালি প্রিপারেশন এরকম থাকতে হবে যে আপনি যে কোর্সগুলো করতেছেন ইউনিভার্সিটিতে, আপনি ওই কোর্সের কনটেন্ট বুঝেন কিনা? ওই কনটেন্ট আসলেই বুঝেন কিনা? রাদার দ্যান কি কোয়েশ্চেন আসছে ওইটার অ্যান্সার আমি কপি পেস্ট করে দিলাম, হাই সিজিপিএ পেয়ে গেলাম। তার চেয়ে বেশি অলওয়েজ ফোকাস করবেন থিংকিং এর উপর। কারণ আপনি ইউএসএ তে যখন আসবেন আপনার মোস্ট প্রবাবলি 90% এক্সাম হবে ওপেন বুক এক্সাম। যেখানে আপনি পুরা বই, আপনার শিট, আপনার নোট সবকিছু আপনি এক্সাম হলে নিয়ে যেতে পারবেন। ওরা আপনাকে কোয়েশ্চেন দিবে। আপনি ওই বই থেকে অ্যান্সার খুঁজে বের করেও দিতে পারবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে তা আপনার কাছে তো সব অ্যান্সার আছে। তা আপনি সবগুলাতে কেন 4 আউট অফ 4 পাবেন না? কারণ আপনার প্রত্যেকটা কনসেপ্ট বুঝা লাগবে এবং বইয়ের কোন কনসেপ্ট থেকে আসছে ওইটা চিন্তা করে অ্যান্সার করা লাগবে। যেটা বাংলাদেশে লাগে না। বাংলাদেশে আপনি যদি আন্ডারগ্রেডে এটলিস্ট মানে আন্ডারগ্রেডে অথবা মাস্টার্স যেই কোর্সই দেন, কোয়েশ্চেন দেন, কোয়েশ্চেনের অ্যান্সার আমাদের শিটের অমুক পেজে ছিল, ওই অ্যান্সার ডাইরেক্ট বসায় দেন। ইউএসএ তে এইটা হয় না। ইউএসএ তে আপনার জিনিসটা বুঝা লাগবে এবং মেক্সিমাম কোয়েশ্চেনের যেটা আমি মানে আমার কাছে মানে প্রবলেম না, আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হইছে যে ১০ মার্ক ১৫ মার্কের কোয়েশ্চেনের অ্যান্সার হয় ১ লাইনে এবং কোয়েশ্চেনটা হয় আধা পেজের অথবা কিছু ক্ষেত্রে ১ পেজের। সো এত বড় প্রশ্ন, প্রশ্নের মধ্যে আপনাকে সব সিচুয়েশন দিয়ে দিবে। বিভিন্ন ফিগার দিয়ে দিবে। আপনার ওইগুলা জিনিসগুলো বুঝে একটা লাইন লেখা লাগবে। ওই লাইনটাতেই আপনার ইভ্যালুয়েশন হবে। সো বাংলাদেশে যে পেজের পর পেজ খাতা লেখার যে অভ্যাসটা, ওইটা যেহেতু আপনি এখনো বাংলাদেশে আছেন, ওইটা আপনি করেন। বাট এট দ্য সেম টাইম কনসেপ্ট গুলা বুঝার অভ্যাস করেন এবং বেসিক্যালি এইটাই মানে আন্ডারস্ট্যান্ডিং আর ওই কনসেপ্ট গুলা নিয়ে চিন্তা করার অভ্যাস করেন। তাহলে খুব বেশি প্রবলেম হওয়ার কথা না। আর ইংলিশ প্রফিসিয়েন্সি তো আছেই। মানে যার যত ভালো সে তত ভালো কমিউনিকেট করতে পারে। বাট ওইটা নিয়ে অত বদার্ড হওয়ার কিছু না। ওটা আপনি শিখে যাবেন কিছুদিনের মধ্যে। থ্যাংক ইউ। পরবর্তী একজন কোয়েশ্চেন করেছে একাডেমিকে থাকা অবস্থায় হায়ার স্টাডির জন্য কিভাবে প্রিপারেশন নিতে পারে সে? হ্যাঁ, ওইটা নিয়েই তো পুরা প্রেজেন্টেশন ছিল। যে আপনি একাডেমিকে থাকা অবস্থায় কি ফ্যাক্টর আপনার জানা লাগবে এবং আপনি কিভাবে পুরো জিনিসটারে গুছায় আনবেন ১ বছর ১.৫ বছর থেকে। কারণ আমি প্রিপারেশন শুরু করছি আমি যখন 3rd ইয়ারে মানে আমি যখন আমার ইউনিভার্সিটি 3rd ইয়ার শুরু করি। সো 3rd ইয়ার পুরাটা 4th ইয়ার পুরাটা আমার মানে যখন আমার অনার্স শেষ হইছে, আমার ট্রান্সক্রিপ্ট হাতে আসছে, অতদিনে আমার পুরো জিনিসটা গুছানো। সিভি রেডি, কোন ইউনিভার্সিটিতে এপ্লাই করব রেডি, আইএলটিএস দিয়ে ফেলছি, সবকিছু রেডি হয়ে গেছে। সো ওইগুলো তো একাডেমিক থাকা অবস্থায় আপনি করলে আপনার জন্য ভালো। কারণ আপনার অনার্স শেষ হয়ে গেছে। এখন আপনি সব শুরু করলেন। তার মানে আপনার এডিশনাল আরো ২ বছর লাগবে। এই ২ বছর আপনি বেকার বসে আছেন বাসায়। আমি ওটা কখনোই প্রেফার করি না। সো এই পুরো জিনিসটাই আপনি গুছায় নিয়ে আসবেন আপনার অনার্সে থাকা অবস্থায়। আর যদি এমন হয় যে না অনার্স শেষ হয়ে গেছে, তাহলে আপনি আজকের থেকে শুরু করতে পারেন। তারপর একজন বলেছে সেন্ট্রালি এপ্লাই করলে সুপারভাইজার কিভাবে সিলেক্ট করা হয়? ওকে, এটা খুব ভালো প্রশ্ন। সেটা হচ্ছে আপনি যখন সেন্ট্রালি এপ্লাই করবেন, আপনার যদি সেন্ট্রালি অ্যাডমিশন হয়, তো আপনি এখানে আসবেন, ক্লাস শুরু করবেন। এখন পর্যন্ত আপনার কোনো সুপারভাইজার নাই। যেমন আমার এখন পর্যন্ত কোনো সুপারভাইজার নাই। আপনি এখানে আসার পর ১ম ১ বছরে ৩ টা ল্যাবে কাজ করবেন। আপনার সিলেকশন অনুযায়ী আপনি সিলেক্ট করতে পারবেন। মানে এখানে প্রফেসরদের লিস্ট থাকে। সো ৩ টা ল্যাবে আপনি ২ মাস ২.৫ মাস করে কাজ করবেন। কাজ করার পর যার সাথে আপনার কম্প্যাটিবল হবে, যার প্রফেসরের কাজ, ল্যাবের কাজ আপনার ভালো লাগবে। এট দ্য সেম টাইম প্রফেসরেরও আপনাকে ভালো লাগবে। তারপরে ১ বছর পরে গিয়ে সুপারভাইজার হচ্ছে সিলেকশন হয়। তার আগে আপনি সাধারণত বায়োমেডিক্যাল সায়েন্সে ৩ টা রোটেশন করেন। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট একজন বলেছে কোন প্রফেসরকে মেইল করব এটা কি সিলেক্ট করে দেওয়া হবে ইউনিভার্সিটি থেকে? নো, নো। এই জিনিসগুলোই হচ্ছে আপনার মানে নিজের এফোর্ট লাগবে এইসব বিষয়। এগুলাতে কখনোই বলা থাকবে না যে
অমুক প্রফেসর নিচ্ছে, তাহলে এরকম বলা থাকলে আপনার জন্য খারাপ। কারণ ইউনিভার্সিটি যদি ওয়েবসাইটের মধ্যে লিখে দেয় যে অমুক স্টুডেন্ট নিচ্ছে, তার মানে শুধু আপনি না, তাকে মনে করেন শত, শত মানুষ ইমেইল দিবে এবং আপনার ওখানে চান্স খুবই কম। আপনি ইউনিভার্সিটির ফ্যাকাল্টি লিস্টে, ইউনিভার্সিটি তো না অ্যাকচুয়ালি ওই ইউনিভার্সিটির ওই স্পেসিফিক প্রোগ্রামের যে ফ্যাকাল্টি লিস্ট আছে, ওই ফ্যাকাল্টি লিস্টে যাবেন। ফ্যাকাল্টি লিস্টে গিয়ে তাদের রিসার্চ কে কি নিয়ে করে, কি পাবলিকেশন আছে, এগুলো সময় নিয়ে পড়তে হবে। সময় দিবেন। সো সময় নিয়ে আ পড়ে যার রিসার্চ আপনার ভালো লাগছে তাকে আপনি ইমেইল দিবেন। মেক্সিমাম ক্ষেত্রে আপনি মানে এই চান্সটা খুবই কম যে আপনি ১০ জনকে ইমেইল দিলে ৯ জন রিপ্লাইই করবে না। এবং ওই ৯ জনের পিছনে আপনি যে সময়টা দিচ্ছেন ওইটা ওয়েস্ট এবং এটা আপনার ধরে নিতে হবে। এইজন্যই আমি বলি যে ১ থেকে ২ বছর সময় লাগে। তো আপনি ইমেইল করবেন এবং লাকিলি আপনি মানে এক্সপেক্ট করতে পারেন যে একজন স্টুডেন্ট খুঁজতেছে এবং আপনিও তাকে ইমেইল দিয়ে ফেলছেন। তাকে আপনার পছন্দ হয়ে গেছে। সো আপনার অ্যাডমিশন হয়ে গেছে। বাট আমি ওই যে একটা কথা বারবার বলি যে ইমেইল নিয়ে যে চিন্তাটা, ইমেইল করতে হবে, করতে হবে। আপনি যদি বায়োমেডিক্যাল সায়েন্সে অথবা বায়োলজিক্যাল সায়েন্সের সাবজেক্টে হন, আপনি আপনার ওভারঅল প্রোফাইল গুছান। আপনার 90% ইউনিভার্সিটিতেই সেন্ট্রালি এপ্লাই হয় যেখানে আপনার ইমেইল করা লাগে নাই বা ইমেইল করা লাগে না। তারপরে কিছু ইউনিভার্সিটি আছে যেখানে আপনি ইমেইল করতে পারেন। হ্যাঁ। পরবর্তী কোশ্চেনটি হচ্ছে অ্যাডমিশন টাইমে প্রফেসরের সাথে জুম মিটিং এ আসলে কি, কি বিষয় মাথায় রাখা লাগে? আচ্ছা। সো জুম মিটিং এ যদিও আমি সেন্ট্রালি অ্যাপ্লিকেশন করছিলাম মেক্সিমামই এবং তারপরও আমার কিছু প্রফেসরের সাথে জুম মিটিং করার এক্সপেরিয়েন্স আছে যাদেরকে আমি ইমেইল দিছিলাম। তো আমার কাছে যেটা মনে হইছে যে ওই পুরা মিটিংটাই বেস্ট হয় হচ্ছে প্রফেসর কি কাজ করে ওইটা আপনি বুঝেন কিনা। উনার যে প্রিভিয়াসলি ল্যাবের যে কাজের এগুলো তো অবশ্যই পাবলিকেশন হইছে। পাবলিকেশন গুলো আপনি বুঝেন কিনা এবং আপনি অলরেডি যা জানেন ওই জানাটা প্রফেসরের জন্য ফিউচারে কোনো প্রজেক্টে কাজে লাগবে কিনা। সো বেসিক্যালি মিটিং এ যেটা কথা হয় এই একটা এইজন্য আমি বলি যে ওই যে সিজিপিএ, আইএলটিএস এর মিসকনসেপশন। প্রফেসরের কেয়ারই করবে না আপনার সিজিপিএ কত। আপনার যদি ৩ ক্রস করে থাকে তার মানে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। এরপরে খেলা হচ্ছে আপনি মানে প্রফেসরের কাজ কতটা বুঝেন। সো ট্রাই আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করবেন যে প্রফেসরের কাজ কি? ধরেন আপনার একটা প্রফেসরের সাথে একটা মিটিং আছে ১ সপ্তাহ পর। আপনার প্রাইমারি কাজও হবে ওই প্রফেসরের ল্যাব থেকে লাস্ট ৩-৪ টা যে পাবলিকেশন হইছে, সেগুলো ডাউনলোড করে একদম ফার্স্ট ক্লাস মানে বুঝার চেষ্টা করা, যতটুকু বুঝতে পারেন যে ও আসলে কাজ কি করে। এটা হচ্ছে একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে আপনি এখন পর্যন্ত যে রিসার্চ করছেন, সেটার আন্ডারস্ট্যান্ডিং কত? সেটা একটা ভালো। কারণ পুরা মিটিং এ ২ টা সেকশন আসবে। একটা হচ্ছে প্রফেসর জিজ্ঞাসা করবে যে, "তুমি কেন আমার ল্যাবে একটা ভ্যালুয়েবল ইনপুট হবা?" আরেকটা হচ্ছে তুমি নিজের রিসার্চ সম্পর্কে বলো। সো আপনার কাছে ২ টার অ্যান্সারই থাকা লাগবে। নিজের রিসার্চ সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকা, প্রফেসর কি রিসার্চ করে ওটা সম্পর্কে যতটা সম্ভব ক্লিয়ার আইডিয়া থাকা। আর এটা ধরে নিবেন যে মেক্সিমাম ক্ষেত্রেই প্রফেসর কি কাজ করতেছে তার 100% আপনি বুঝবেন না। এটাই নরমাল। আপনি যদি 50-60% ও বুঝেন, সেটা এক্সপ্লেইন করার ট্রাই করবেন আপনার নিজের ওয়ার্ডে। আর আপনি যেটা বুঝেন নাই সেটা নিয়ে আপনি প্রশ্ন করবেন। এই ইউএসএ তে আমার কাছে একটা জিনিস মনে হইছে সেটা হচ্ছে ওরা কোয়েশ্চেন করাকে খুব বেশি অ্যাপ্রিশিয়েট করে। এনিথিং আপনি খুবই সিলি বিষয়েও প্রশ্ন করতে পারেন এবং কেউ কখনোই আপনার প্রতি মানে অফেন্ডেড হবে না যে, "ও এই বিষয়টা ও জানে না। ও মাস্টার্স করছে, ও পিএইচডি করছে। এই বিষয়টা জানে না।" এরকম কখনোই হবে না। এবং এখানে আমি ক্লাস করে যেটা বুঝছি যে ইভেন প্রফেসররাও অনেক স্টুডেন্টদের অ্যান্সারে অনেক কোয়েশ্চেনের অ্যান্সার পারে না। অথচ সে কিন্তু এই স্পেসিফিক ফিল্ডে ধরেন ১৫-২০ বছর ধরে কাজ করতেছে। সো তখন তারা অকপটে স্বীকার করে যে, "আসলে আমি তো এই বিষয়ে এখনো জানি না। আমি তোমাকে জানাবো।" সো প্রচুর প্রশ্ন করবেন। অ্যা মিটিং এর মধ্যে। প্রশ্ন করার ট্রাই করবেন আর আপনার কিউরিওসিটি দেখানোর ট্রাই করবেন যে, না আপনি আসলে ইন্টারেস্টেড উনার ল্যাবে যেতে। ধন্যবাদ। অনেককে দেখতে পাচ্ছি হ্যান্ড রেইজ করেছেন আপনারা। প্লিজ আপনাদের কোয়েশ্চেনটা করবেন। ফার্স্ট এ আমি দেখে নিচ্ছি ফাতেমাতুজ জোহরা ফারিহা। প্লিজ আপনি আপনার কোয়েশ্চেনটা করেন। আ থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম। আমি হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটিতে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে হচ্ছে 3rd ইয়ারে আছি আরকি। তো আ আমি যতটুকু আরকি শুনেছি আমাদের সিনিয়ররা যারা এপ্লাই করেছেন আরকি, একটা প্রবলেম থাকে যে মেনশন করা থাকে যে ক্যালকুলাসের উপর ১ টা সেমিস্টার বা ২ টা সেমিস্টার থাকা, ফিজিক্স এই জিনিসগুলোর উপর। সেই ক্ষেত্রে এই জিনিসটা কিভাবে আমরা মানে ট্যাকেল দিতে পারি আরকি?
আচ্ছা, আচ্ছা। তো আমরা যেহেতু সেম ডিপার্টমেন্টে সো আমরা জানি যে আমাদের ক্যালকুলাস পড়ায় নাই। তো তো এইটা আসলে সমস্যা হয় না। ওই জিনিসটা দেখে আমিও ভয় পেয়েছিলাম যে ক্যালকুলাস, ম্যাথমেটিক্স থাকলে ভালো। বাট সাধারণত ওই প্রোগ্রামগুলোর যে ওয়েবসাইট আছে ওইখানে যদি আপনারা চেক করেন, তো ওইখানে দেখা মানে কোন বিষয়ে অনার্স করা মানুষ এপ্লাই করতে পারবে। ওইখানে দেখবেন ফিজিক্সও আছে। ওইখানে দেখবেন ম্যাথমেটিক্সও আছে। সো সাধারণত ক্যালকুলাস ওদের জন্য লেখা থাকে। যে ওরা যেন ওইটা করছে এবং যারা বায়োলজিক্যাল সায়েন্স, বায়োমেডিক্যাল সায়েন্স এর থেকে আসবে, তাদের ক্ষেত্রে আমার কাছে মনে হইছে যে আসলে ক্যালকুলাস পড়ানো হয় না অথবা ওই ২-১ টা ক্রাইটেরিয়া যদি মিসও যায়, ওতে খুব বেশি সমস্যা হয় না। মানে অ্যাপ্লিকেশন এর ক্ষেত্রে আরকি। ওকে ভাইয়া। সেকেন্ড যেটা হচ্ছে আমি হচ্ছে ফার্স্ট ইয়ার থেকে একটা অর্গানাইজেশনে হচ্ছে কাজ করছি আরকি। এখন সেখানে আমার কিছু রিসার্চের কাজ আ আছে। এখন একাডেমিক এর কথা যদি আমি বলি, সেক্ষেত্রে হচ্ছে টিচারদের সাথে এখন মানে যেহেতু 3rd ইয়ার এখন আমার কোনো প্রজেক্ট ওরকম পাইনি বা সামথিং। তো সেই ক্ষেত্রে আমি কি রিকমেন্ডেশন লেটার ওই অর্গানাইজেশন থেকে নিতে পারবো কিনা? আমি প্রেফার করব টিচারদের থেকে নিতে। মানে আমাদের ফ্যাকাল্টিদের থেকে নিতে। কারণ ওকে। আ আমি তো যেহেতু সেম ডিপার্টমেন্ট আমি জানি যে অন্যান্য ডিপার্টমেন্টের ব্যাপারে আমি জানি না। বাট আমাদের টিচাররাও কিন্তু বেশ হেল্পফুল। মানে রিকমেন্ডেশন লেটারের ক্ষেত্রে। সো রিকমেন্ডেশন লেটার ওই অর্গানাইজেশন থেকে নিলে ভালো। হ্যাঁ, একটা নেয়া যায়। ৩ টার মধ্যে থেকে একটা নেয়া যায়। বাট ওইটাকে আমি প্রেফার করব হচ্ছে যদি ৩ জন টিচার না পাওয়া যায়, তারপরে 4th অপশন হিসেবে রাখতে। প্রাইমারি আর যেহেতু 3rd ইয়ার স্বাভাবিক এখন টিচারদের সাথে কোনো প্রজেক্ট আসবে না। 4th ইয়ারে গেলে একটা প্রজেক্ট আসবে। আর থিসিস করলে, মাস্টার্স করলে তো সেটাতে আরেকটা প্রজেক্ট আসতেছে। সো এই ২ টা প্রজেক্ট দিয়েই আসলে অনেক কিছু করা সম্ভব। তার সাথে যে অর্গানাইজেশনের কথা আপনি বলতেছেন, তো সেইখানে আপনি যে কাজগুলো করছেন, ওটাকে আপনি এডিশনাল হিসেবে মানে দেখাইতে পারেন। বাট ট্রাই টু মেক সিউর যে আপনার ওই অর্গানাইজেশনের যে কাজটা, ওইটা আপনি যে বিষয়ে অনার্স করতেছেন, সেটার সাথে রেলেভেন্ট কিনা। জি ভাই। ঠিক আছে? কারণ আপনি তো মাইক্রোবায়োলজিতে অনার্স করতেছেন, আপনি এপ্লাই করবেন হচ্ছে বায়োমেডিক্যাল সায়েন্স আ ফর ডিপার্টমেন্টে। বায়োলজিক্যাল। জি। বায়োমেডিক্যাল। এখন আপনার কাজ যদি হয় ধরেন আপনি স্ট্যাটিস্টিক্যাল বেস কাজ করতেছেন। স্ট্যাটিস্টিক্স বায়োমেডিক্যাল সায়েন্সেও ইউস হয়। আমি সেটা বলতেছি না। বাট আ কিছু ডোমেইন আছে যেটা আমার কাছে মনে হইছে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন দ্যাট ইস ডিফারেন্ট দ্যান মাইক্রোবায়োলজি অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্স। যেমন আপনি যদি যখনই দেখবেন বায়োমেডিক্যাল সায়েন্স প্রোগ্রামগুলোর আন্ডারে যে ডিপার্টমেন্ট আছে, আপনি কখনো পাবলিক হেলথ পাবেন না এখানে। সো পাবলিক হেলথ একটা ডিফারেন্ট। অনেকে আছে স্ট্যাটিস্টিক্যাল বেস কাজ করে, সেটাও ডিফারেন্ট। প্রত্যেকটা জিনিসের ভ্যালু আছে অবশ্যই। বাট মেক সিউর যে আপনি যে প্রজেক্ট গুলা করতেছেন, ওই প্রজেক্ট গুলো যেন আপনি ফিউচারে যেই প্রোগ্রামে যেতে যাচ্ছেন, সেই প্রোগ্রামের সাথে রিলেভেন্ট। ওকে ভাই, ঠিক আছে। থ্যাংক ইউ। জান্নাতুল ফেরদৌস জেমি, আপনি আপনার কোয়েশ্চেনগুলো করবেন। থ্যাংক ইউ আপু। ভাইয়া আমার প্রশ্নটা হচ্ছে যে সেন্ট্রাল ফান্ডিং আর প্রফেসর ফান্ডিং ২ টা কি এট এ টাইম পাওয়া পসিবল? মানে যখন আমাদেরকে কোনো ইউনিভার্সিটি থেকে বলা হয় যে তোমরা প্রফেসর ম্যানেজ করে তারপরে এপ্লাই করো, সেক্ষেত্রে আমরা কি প্রফেসর ম্যানেজ করি এজ এ সুপারভাইজার নাকি প্রফেসর ফান্ডিং এর জন্য? এই ২ টা বিষয় বুঝতে পারতেছিলাম না। আচ্ছা, প্রফেসর আমরা সিলেক্ট করি অ্যাজ এ সুপারভাইজার। কোনো ইউনিভার্সিটিতে যদি আপনার মানে বলা থাকে যে প্রফেসরকে ইমেইল দিতে হবে, তাইলে ওইখানে মেইনলি আসলে মানে ওরা তো আসলে ডিরেক্ট যেহেতু বলেই দিছে, তার মানে আপনার ওখানে ইমেইল করতে হবে। সো ইমেইল করলে আপনি আসলে প্রফেসরকে নিজের সুপারভাইজার বানানোর জন্য ইমেইল করতেছেন এবং ওই সুপারভাইজার যদি আপনার পছন্দ হয়, তাহলে ওই সুপারভাইজারই আপনাকে ফান্ডিং দিবে। ২ টা কিন্তু সেইম। আর যেখানে আপনার হচ্ছে মানে প্রফেসরকে ইমেইল দেয়া লাগে, সাধারণত ওই প্রোগ্রামগুলোতে সেন্ট্রালি স্টুডেন্ট খুবই কম নেয়। ধরেন ১০ জন স্টুডেন্ট নিবে ওরা পিএইচডির, তার মধ্যে থেকে ১ জন ২ জন হচ্ছে যারা প্রফেসর ছাড়াই সেন্ট্রালি চলে আসছে। বাট মেক্সিমামই হচ্ছে প্রফেসরের মাধ্যমে নিচ্ছে ওই প্রোগ্রামগুলাতে। আর যেই প্রোগ্রামগুলোতে বলা আছে সেন্ট্রাল, সেখানে আসলে প্রফেসরদের ইমেইল না দিলেও চলে। তাহলে ভাইয়া কোন প্রফেসরের ফান্ড আছে, মানে উনি ফান্ড দিচ্ছে কিনা এটা আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি? ওই যে প্রফেসরকে আপনি ইমেইল দিবেন। প্রফেসরকে আপনি ইমেইল দিলে আপনি পিএইচডি স্টুডেন্ট হিসেবে এখানে আসবেন। তার মানে এক্সপেক্ট করে নেওয়া হচ্ছে যে প্রফেসর যদি এগ্রি করে আপনাকে পিএইচডি স্টুডেন্ট হিসেবে আনার, তার মানে দ্যাট মিনস ও আপনারে ফান্ড দিবে। এবং এটাই হচ্ছে মানে কমন নোশন। কোন প্রফেসর যদি বলে যে আমি তোমাকে এখানে আসার ৬ মাস পর থেকে ফান্ড দিব, তাহলে
ওইখানে আসবেন না। আর ফান্ড প্রফেসর দিচ্ছে কিনা এই বিষয়টা জানার সবচেয়ে ইজি ওয়েস্ট হচ্ছে প্রফেসররা ইমেইল করে জিজ্ঞাসা করা। এসব বিষয়ে ওরা কোনো অফেন্ডেড হয় না। ডিরেক্ট জিজ্ঞাসা করবেন যে, "আমি তো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আমি আসলে ফান্ড ছাড়া আসতে পারব না। সো তুমি যদি আমাকে পিএইচডি স্টুডেন্ট হিসেবে নাও, তুমি কি আমাকে ৫ বছর অথবা ৪ বছর যতদিন আমি পিএইচডি করব, অতদিন কি তুমি আমাকে ফান্ডিং দিবা কিনা?" এটা ডিরেক্ট জিজ্ঞাসা করবেন এবং তখন দেখবেন যে প্রফেসর অ্যান্সার দিচ্ছে। ভাইয়া অ্যামাউন্টটাও কি জিজ্ঞেস করব যে কি পরিমাণে ফান্ড দেওয়া? আচ্ছা, হ্যাঁ, কি পরিমাণ হ্যাঁ, আপনার যদি কনফিউশন থাকে আপনি জিজ্ঞাসা করতে পারেন। এটা তো কোনো সমস্যা নাই। বাট কি পরিমাণ ফান্ড দেয়া হয় এটা প্রফেসরকেও জিজ্ঞাসা করা যায়। আবার আপনি যে ডিপার্টমেন্টে এপ্লাই করছেন, ওই ডিপার্টমেন্টের যে কনট্যাক্ট সেকশনে যে যাদের ইমেইল দেয়া আছে ওদেরকেও জিজ্ঞাসা করতে পারেন যে, সাধারণত যারা পিএইচডি স্টুডেন্ট হিসেবে আসতেছে ওরা কি পরিমাণ ফান্ডিং পায়? আর যেগুলো সেন্ট্রালি এপ্লাই এর যে ইউনিভার্সিটি গুলো আছে ওইখানে স্টুডেন্টরা কি পরিমাণ ফান্ড পায় ওইটা ডিরেক্ট ওয়েবসাইটেই লেখা থাকে। জি ভাইয়া। আরেকটা হচ্ছে যে ভাইয়া আমরা যে ইসিএ বা এক্সট্রা কারিকুলার যে কাজগুলো করি, এক্ষেত্রে কি সার্টিফিকেট থাকাটা ম্যান্ডেটরি? আমরা কি সার্টিফিকেট ছাড়া বলতে পারি না আমরা এটা করছি? নো, 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 নো এগুলো আসলে লাগে না। স্পেশালি আপনি যদি এগুলো সার্টিফিকেটও লাগবে না। ওই ট্রান্সক্রিপ্ট রাখবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মিস্টার সাজ্জাদ। জান্নাতুল ফেরদৌস, আই হোপ আপনি আপনার কোয়েশ্চেনের অ্যান্সার গুলো পেয়েছেন। আমাদের পরবর্তী কোয়েশ্চেনটি একজন করেছেন, ভাইয়া আমি ফার্মেসি ডিপার্টমেন্টে পড়তেছি, তাহলে এখন যদি পিএইচডি করতে চাই তাহলে কোন প্রোগ্রাম ফোকাস দিতে হবে যদি একটু বলতেন? আচ্ছা, তো আপনি যদি কেউ ফার্মেসি ব্যাকগ্রাউন্ডে থেকে থাকেন, তাহলে আসলে আপনি এপ্লাই করবেন হচ্ছে ফার্মাকোলজি, টক্সিকোলজি এই নামের যে ডিপার্টমেন্টগুলো সাধারণত থাকে ডিপার্টমেন্টে ইউনিভার্সিটিতে সেগুলোতে এপ্লাই করবেন। অথবা আপনি এপ্লাই করতে পারেন বায়োলজিক্যাল এবং বায়োমেডিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টে, মানে ডিপার্টমেন্ট না প্রোগ্রামে। তো এই ধরনের প্রোগ্রামগুলো যেরকম হয় সেটা হচ্ছে একই প্রোগ্রামের আন্ডারে ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি সবগুলো থাকে। সো সেন্ট্রাল প্রোগ্রাম যেটাকে আমরা বলি যে আপনাকে স্টুডেন্ট হিসেবে নিবে। তারপরে আপনি চাইলে মাইক্রোবায়োলজিতে সুইচ করতে পারবেন, চাইলে আপনি ফার্মেসিতে যেতে পারবেন। অথবা আপনি ডিরেক্ট ফার্মাসি ডিপার্টমেন্টেও এপ্লাই করতে পারবেন। আবার আপনার যদি ইচ্ছা হয় যে আপনি ২ টা প্রোগ্রামে এপ্লাই করবেন একই ইউনিভার্সিটি, আপনি সেটাও করতে পারবেন। কোনো সমস্যা নেই। মিস্টার রাকিব হোসেন, আপনি আপনার কোয়েশ্চেনটা করতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। আ আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে ফার্মেসি ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি। তো ভাইয়া ফার্মেসি ডিপার্টমেন্টে আপনার প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে দেখা যায় খুব তাড়াতাড়ি হচ্ছে টিচার চেঞ্জ হয়। এখানে হচ্ছে আ টিচাররা দেখা গেছে ২ বছর ৩ বছর পর চেঞ্জ হয়। এক্ষেত্রে আমার যদি কোনো টিচারের সাথে খুব ভালো সম্পর্ক থাকে এবং সেই টিচার যদি ইউনিভার্সিটি থেকে চলে অন্য কোনো ইউনিভার্সিটিতে যায়, সেক্ষেত্রে কি আমি ওই টিচারের রিকমেন্ডেশন লেটারটি নিতে পারব কিনা? অবশ্যই, অবশ্যই। আপনি আপনি একসময় না একসময় তো উনি আপনার টিচার ছিল। সো উনি বর্তমানে কোথায় জব করতেছে ওইটা আসলে ম্যাটার করে না। আপনি নিতে পারবেন। থ্যাংক ইউ। তানজিমুল আহসান, প্লিজ আপনি আপনার কোয়েশ্চেনটা করবেন। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমার কোয়েশ্চেনটা হচ্ছে, যদি কেউ মাস্টার্স প্রোগ্রামের জন্য ইউএসএ তে যেয়ে সে মাস্টার্স শেষ করে ফেলে, তখন কি যদি সে পিএইচডি করতে চায়, তখন যে রিকমেন্ডেশন লেটারটা নিতে হয়, সেটা কি তার মাস্টার্স প্রোগ্রামের টিচার্সদের থেকে নেবে? নাকি তার সুপারভাইজার সে মাস্টার্সের মাস্টার্সের যে সুপারভাইজার থাকবে তার আন্ডারেও পিএইচডি করতে পারে? না আপনি পিএইচডির ওয়েটা কি? কোন প্রসিডিউর এ সে পিএইচডিটা করবে? না, না আপনি ২ টাই পারেন। আপনি যদি মনে করেন যে আপনি যে ল্যাবে মাস্টার্স করছেন, আপনি ওই ল্যাবেই পিএইচডি করতে চান। মানে ওই প্রফেসরের আন্ডারেই পিএইচডি কন্টিনিউ করতে চান। তাহলে আপনি প্রফেসরের সাথে ডিরেক্ট কথা বলবেন যে, "দেখো আমি তো মাস্টার্স করছি। আমার কাছে ভালো মনে হইছে। আমি চাচ্ছি পিএইচডি স্টুডেন্ট হিসেবে কন্টিনিউ করতে।" তখন প্রফেসর ও নিজেরটা সাইডটা চিন্তা করবে যে আমার কাছে কি ওরে চালানোর মতো ফান্ডিং আছে কিনা? অথবা মাস্টার্স হিসেবে নেওয়া যায় কিনা? তাহলে যদি ওখানে এগ্রি করে তাহলে তো খুবই স্মুথ হয়ে গেল। আপনার ইউনিভার্সিটি চেঞ্জ করা লাগলো না। আপনি ওই ল্যাবেই মাস্টার্স করলেন। তখন আর আপনার আমার কাছে মনে হয় না যে রিকমেন্ডেশন লেটার-টেটার লাগবে। কারণ আপনি তো ল্যাব সুইচ করতেছেন না। কিন্তু আপনি যদি ল্যাব সুইচ করতে চান, ধরেন আপনি অন্য ইউনিভার্সিটিতে এপ্লাই করতে চান, তখন আপনার রিকমেন্ডেশন লেটার লাগবে।
তখন ওই রিকমেন্ডেশন লেটার যে ৩ জনের নাম আমি বললাম, তো ৩ জনের মধ্যে একজনরে আপনি আপনার যেখানে মাস্টার্স করতেছেন সেখানেও রাখতে পারেন। মানে উনার ওই সুপারভাইজারকেও আপনি অবশ্যই লিস্টে রাখতে পারেন। আর ধরেন ২ জন আপনি বাংলাদেশ থেকে রাখতে পারেন। অথবা আপনার কাছে যদি মনে হয় যে মাস্টার্স করতে, করতে এখানের ৩ জন টিচারের সাথে আপনার মানে ঐরকম বন্ডিং হয়েছে যারা আপনাকে রিকমেন্ড করবে, তাহলে আপনি ৩ টাই আসলে এখান থেকে নিতে পারেন। আপনার আর তখন বাংলাদেশ থেকে নেয়া লাগবে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। কাউসার রাব্বি প্লিজ কোয়েশ্চেন করবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। উম ভাইয়া আমি ফার্মেসি ডিপার্টমেন্টে হচ্ছে অনার্স করলাম। শেষ করে আমি ফার্মাসিউটিক্যাল মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট এর উপর পিএইচডি করতে যাই, তাহলে আমার সিজিপিএটাও 3.20 এর মতো থাকে, তাহলে আমি কিরকম এখানে সুযোগ সুবিধা পেতে পারি পিএইচডির জন্য? আমি বি.ফার্ম শেষ করে মানে মাস্টার্স না করি। হ্যাঁ, ভাইয়া তো কোয়েশ্চেনটা আরেকবার করতে পারবেন? আমি ব্যাচেলর শেষ করে আ আমি ডিরেক্ট পিএইচডির জন্য ফার্মাসিউটিক্যাল মার্কেটিং ম্যানেজমেন্টের উপর পিএইচডি করতে চাই। তাহলে এটা কিরকম আমি সুযোগ পেতে পারি ইউএসএ তে? আচ্ছা, তো ফার্মাসিউটিক্যাল মার্কেটিং ম্যানেজমেন্ট বইলা আমার কাছে মনে হয় না কোনো প্রোগ্রাম আছে। বাট ওইটা আপনি যেটা বলতে চাচ্ছেন ওটা তো ফার্মাসিরই একটা মানে শাখা, তাই না? আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার যদি মানে রিসার্চ এইম এত স্পেসিফিক হয় যে আপনি এই টপিকের উপরেই পিএইচডি করবেন, তাহলে আপনি প্রত্যেকটা ইউনিভার্সিটির যে ফার্মাকোলজি অথবা ফার্মাসি যে ডিপার্টমেন্ট আছে ওইখানে ফ্যাকাল্টির লিস্টে যাবেন। লিস্টে গিয়ে খোঁজার চেষ্টা করবেন যে আপনি কোন প্রফেসর এগুলো নিয়ে কাজ করে, তখন তাদের ইমেইল দিবেন। আর সুযোগ সুবিধা ভাইয়া সবার জন্য সেম। একটা অন্য পিএইচডি স্টুডেন্টরা যেভাবে কাজ করে অথবা যে সুযোগ সুবিধা পায় আপনিও সেম প্রায়োরিটি সবকিছুই সেম পাবেন। বাট পিএইচডির ক্ষেত্রে আমার একটা সাজেশন থাকবে সেটা হচ্ছে মানে রিসার্চ এইমটা এত ন্যারো না রাখা যে আমি ফার্মাসিউটিক্যাল ম্যানেজমেন্টের উপরেই করব। কারণ পিএইচডি অনেক ব্রড। আপনি এখানে আসার পর দেখবেন যে এত টপিক আছে তখন আপনার কাছে মনে হচ্ছে যে আপনি এই টপিকে কাজ করবেন। তো এমনও হইতে পারে যে ওই টপিকে ১ মাস কাজ করার পর আপনার কাছে মনে হবে যে না এটা নিয়ে ৫ বছর আসলে কাজ করা সম্ভব না। সো চেষ্টা করবেন মানে এটা আমার পার্সোনাল সাজেশন আপনার মানে রিসার্চ এইমটাকে আরেকটু ব্রড রাখা। যে হ্যাঁ, আমি কাজ করব, ফার্মাসি নিয়ে কাজ করব বাট অন্যান্য ডোমেইন গুলোও দেখব। আর যদি আপনার স্পেসিফিক ওইটাই এম থাকে তাহলে আপনার নিজের থেকে কষ্ট করে প্রফেসর খুঁজে বের করতে হবে যে কারা এই নিয়ে কাজ করে। তারপরে তাদেরকে আপনার অ্যাপ্রোচ করতে হবে। আর ফার্মাসিউটিক্যাল ফিল্ডে আসলে ইউএসএ তে মানে ফার্মাসিউটিক্যাল বলে এত আসলে এখানে সবাই বায়োমেডিক্যাল বলে। ওইটার আন্ডারেই সব পড়ে যায়। আর বায়োমেডিক্যাল এর মধ্যে যদি আপনি ফার্মাকোলজিতে, টক্সিকোলজিতে এগুলোতে আপনি অনার্স করেন, তারপরে আসলে এখানে আপনি চাইলে একাডেমিয়াতেও থাকতে পারবেন। মানে প্রফেসর হিসেবেও জয়েন অনেক জায়গাতে করে। আবার অনেকে আছে যে ফার্মাসিউটিক্যাল যে ইন্ডাস্ট্রি গুলো আছে, তারপরে যে স্টার্টআপ গুলো আছে সেগুলোতেও জয়েন করতে পারে। থ্যাংক ইউ সো মাচ রাব। আশা করি আপনি আপনার কোয়েশ্চেনের অ্যান্সারটি পেয়ে গেছেন। আমাদের পরবর্তী কোয়েশ্চেনটি হচ্ছে অ্যারাউন্ড ইন টোটাল কস্ট কত হতে পারে হোল প্রসিডিউরে? আচ্ছা, এ এ এই কোয়েশ্চেনটা আমি মানে ইচ্ছা করে আমার প্রেজেন্টেশন এভয়েড করছি। কারণ এইটা হচ্ছে আপনার মানে এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। যেমন ধরেন আপনি একজন মানুষ ১০ টা ইউনিভার্সিটিতে এপ্লাই করবে, আরেকজন ৫ টাতে করবে। তাদের কস্ট সেম হবে না। একজন মানুষ যার IELTS পরীক্ষা একবারে দিয়ে ডিজায়ার্ড স্কোর উঠে গেছে ভার্সাস একজনে IELTS দিছে। IELTS দিতে তো বেশ ভালো টাকা লাগে, ২২-২৩ হাজার টাকা লাগে মনে হয়। সো ওইটা তার স্কোর আসনে সে আবার দিল। তাহলে তার কস্টিং আবার বেড়ে গেল। আবার আপনি ইউএসএ তে আপনি যে ফ্লাইটে আসবেন, ধরেন আপনি এমিরেটস এ আসবেন, আরেকজন আসবে টার্কিশে, আপনার কস্টিং আলাদা হবে। সো আমি আসলে এইটারে জেনেরিক ভাবে অ্যান্সার দেওয়া খুবই ডিফিকাল্ট। বাট অন এভারেজ মেইন খরচগুলো আসলে কি সেটা আমি বলতে পারি আপনাকে। সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন করতে প্রত্যেকটা ইউনিভার্সিটিরও অ্যাপ্লিকেশন ফি আলাদা। কোন ইউনিভার্সিটি $৪০, কোন ইউনিভার্সিটি $৭০। এমন ইউনিভার্সিটি আছে যেটার অ্যাপ্লিকেশন ফি $১০০, $১২০। সো পুরা অ্যাডমিশন জার্নিটাকে সো এই অ্যাপ্লিকেশন ফি একটা, আপনি ইংলিশ টেস্ট দিবেন যেটা IELTS হোক, TOEFL হোক সেখানে আপনার একটা কস্ট যাবে। আপনি যদি জিআরই দেন তাহলে সেখানে আপনার মনে হয় একটা কস্ট যাবে ২০,০০০ সামথিং। IELTS ও ২০,০০০ সামথিং গেল। এরপর আপনার ভিসা এপ্লাই এর জন্য টাকা যাবে ২ ফেজে। আপনার টিকেটের জন্য টাকা যাবে। তো আপনি যখন এই পুরা টাকার অ্যামাউন্টটাকে একসাথে চিন্তা করবেন তখন আমার কাছে মনে হয় যে আপনি পুরা অ্যাডমিশন প্রসেসটা নিয়ে আপনি ডিপ্রেশন এ পড়ে যাবেন।
যে আমার তো আসলে এত টাকা নাই। তো আমি এপ্লাই করব কেন? কারণ কয়েক লক্ষ টাকা লাগবে। কারণ ই আমি বাংলাদেশ থেকে ইউএসএ তে ধরেন প্লেন দিয়ে আসি। এই প্লেনের খরচই গেছে প্রায় ৳১,৬০,০০০ জাস্ট ওয়ান ওয়ে। কারণ তখন সবাই ইউএসএ তে আসে মানে ওই অ্যাডমিশন সিজনটাতে তখন অনেক হাই থাকে প্লেনের ফেয়ার। এখন আপনি যখন পুরা কস্টটাকে একসাথে চিন্তা করবেন, আপনার কাছে মনে হবে আরে ৳৪-৫ লাখ একসাথে তাহলে আমি এপ্লাই না করি। আমার দিয়ে হবে না। তার চেয়ে বিষয় আপনি পুরো জিনিসটাকে ফেজে চিন্তা করেন। যে আমি ৫ টা ইউনিভার্সিটিতে এপ্লাই করব এত টাকা লাগবে। আর আমি আইএলটিএস পরীক্ষাটা দিব এত টাকা লাগবে। আপাতত আমি ৩০-৪০,০০০ টাকা গুছাই। এরপর আমার যদি অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড হয়, আমি যদি অফার পাই, তারপরে আমি হচ্ছে পরবর্তীতে কস্ট নিয়ে চিন্তা করব। তো এভাবে চিন্তা করলে আসলে পুরো জিনিসটা একটু ইজি হয়। বাট অন এভারেজ আপনি প্রায় ৩-৪ লাখ টাকা তো ৳৪ লাখ তো লাগবেই। মানে পুরা প্রসেস। বাট এই টাকা আপনাকে একবারে দিতে হবে না। এটাকে আপনার ভেঙে বিভিন্ন ফেজে দিতে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে হ্যান্ড রেইজ করে কোয়েশ্চেনটি করতে পারেন আপনারা। চ্যাট বক্সে একজন কোয়েশ্চেন করেছে, "Could you please share your CV and SOP with us?" হ্যাঁ, আমি 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 সিভি দিতে পারি। হ্যাঁ, আমি সিভি দিয়ে দিব রেজাউল ভাইকে। উনি গ্রুপে আপলোড করে দিবেন। আর এসওপি আমার কাছে বেশ কিছু স্যাম্পল আছে। ওই এসওপিও দিয়ে দিতে পারবো আমি সমস্যা আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা, একজন মনে হয় চ্যাটে কোয়েশ্চেন করছে সেটা হচ্ছে, "ভাইয়া পিএইচডি শেষে কি ধরনের ফিল্ড ওপেন থাকে একজন পিএইচডি স্টুডেন্টের জন্য? এগুলো নিয়ে যদি একটু বলতেন।" তো আপনি যদি ইউএসএ তে পিএইচডি করতে আসেন তাহলে কি ধরনের না সব ধরনের ফিল্ড আপনার কাছে ওপেন। আপনার কাছে যদি মনে হয় যে আপনি ইউনিভার্সিটিতে প্রফেসর হওয়ার চেষ্টা করবেন, সেটা এক ধরনের লাইন। আপনার কাছে যদি মনে হয় আপনি জবে ঢুকবেন, তাহলে জবের জন্য এক ধরনের লাইন। অনেকে আছে যে বিষয়ে পিএইচডি করে ওই বিষয়ে চাকরি করে না, অন্য ফিল্ডে চলে যায়, সেটাও হয়। ইউএসএ হচ্ছে পুরোপুরি ওপেন। মানে আপনি অনেকে আছে ইঞ্জিনিয়ারিং এ অনার্স করে বায়োমেডিক্যাল সায়েন্স এ পিএইচডি করতে আসে। সো কি ধরনের ফিল্ড ওপেন থাকে এইটার আসলে কোনো অ্যান্সার নাই। এইটা হলো মানে আপনি যেকোনো ধরনের কাজ করতে পারবেন। এনিথিং। বাট সবচেয়ে কমন ২ টা প্রফেশন হচ্ছে যে পিএইচডি শেষে অনেকে হচ্ছে যেখানে পিএইচডি করছে অথবা অন্য ইউনিভার্সিটিতে পোস্ট ডক হিসেবে জয়েন করে। মানে আপনি পোস্ট ডক্টরাল রিসার্চার হিসেবে ল্যাবে জয়েন করতে পারবেন। এটা হচ্ছে সবথেকে কমন। আসলে ডিরেক্ট ফ্যাকাল্টি তো হওয়া যায় না। আপনি কয়েক বছর কয়েকটা পোস্টডক কয়েক জায়গাতে কাজ করার পর আসলে ফ্যাকাল্টির জন্য আসলে এপ্লাই করা যায়। এটা একটা লাইন। আরেকটা অনেকে আছে যে পোস্টডক না করে হচ্ছে পিএইচডি শেষে ডিরেক্ট হচ্ছে জব লাইনে চলে যায়। আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, একজন বলেছে, "বায়োলজিক্যাল সায়েন্স অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সের মধ্যে কোনটা বেটার অ্যাকচুয়ালি? বেসিক ডিফারেন্সটা কি?" সো সো বেটার বইলা কিছু নাই। এটা আপনার জন্য কোনটা সুইটেবল সেটা কোয়েশ্চেন হইতে পারে। কারণ সবই ভালো। যার জন্য যেটা সুইটেবল। বায়োমেডিক্যাল হচ্ছে মোর ক্লিনিক্যাল রিসার্চ বেসড। ওই যে আমি ১ম এ যে এক্সাম্পলটা দিছিলাম সেটা হচ্ছে যে ধরেন আপনি পিএইচডি করতেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে, আ ধরেন আপনি পিএইচডি করতেছেন ঢাকা মেডিকেল থেকে। এখন আমি যদি কোয়েশ্চেন করি যে ঢাকা ইউনিভার্সিটি আর ঢাকা মেডিকেলের মধ্যে কোনটা বেটার? এটা আসলে মানে এই কোয়েশ্চেনটা কারেক্ট কোয়েশ্চেন না। কারণ ২ টা কিন্তু ২ রকম জিনিস। একটা হচ্ছে ইউনিভার্সিটি আরেকটা হচ্ছে মেডিকেল। সো ২ জায়গায় ২ ধরনের রিসার্চ হয় এবং ২ টার কারিকুলাম আলাদা। ২ টাই ভালো। আপনার কাছে যেখানে রিসার্চ ভালো লাগে আপনি সেখানে এপ্লাই করবেন। আর বেসিক ডিফারেন্স হচ্ছে আমার কাছে মনে হইছে বায়োমেডিক্যাল এ ফান্ডিং একটু বেশি। মানে বায়োলজিক্যাল এর তুলনায় আমার কাছে এটা বেসিক মনে হইছে যে স্টুডেন্টদের স্টাইপেন্ড বা বেতন যেটা আমি বলি, আমার কাছে মনে হচ্ছে বায়োমেডিক্যাল সায়েন্সে বায়োলজিক্যাল সায়েন্সের থেকে বেশি। কিন্তু আমার কাছে এটাও মনে হইছে যে কম্পিটিশনও বায়োমেডিক্যাল সায়েন্সে বেশি। আর বায়োলজিক্যাল সায়েন্সে আরেকটা ডিফারেন্স হইছে কিছু ইউনিভার্সিটিতে আমি দেখছি যে আ ইমেইলের মাধ্যমে স্টুডেন্ট নেয়। কিন্তু বায়োমেডিক্যালে অলমোস্ট সব ইউনিভার্সিটিতে আমি দেখছি যে সেন্ট্রালি অ্যাপ্লিকেশনটা হয়। বাট রিসার্চ টপিক ওগুলো মোর অর লেস সেইমই। Thank you so much. Sanjida, Lisa, I hope you got your answer. As we near the end of today's session, I want to thank Mr. Sajid Mahmood for his time and for sharing such valuable insights with us. A big thanks to all participants for joining and staying engaged. I hope this session has provided you with all the motivation, information needed to take the next step toward your higher studies. Thank you once again for being here. Before we end, I like to remind everyone that
Research Learning Center regularly hosts seminars and workshops like this. Stay tuned for more upcoming events. That's all about our today's seminar. Thank you so much for inviting me. থ্যাংক ইউ সাজ্জাদ ভাই আপনাকে। আর সবাইকে অনেক থ্যাঙ্কস। সবাই জয়েন করেছে। তো আজকের মতো আমরা আমাদের সেমিনারটা এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আমাদের নেক্সট যে সেমিনারটা হবে এটা এই মাসের শেষের দিকে হবে। ওইটা ইনশাআল্লাহ জানিয়ে দেওয়া হবে। ওকে? আল্লাহ হাফেজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।